আসসালামু আলাইকুম। এইচএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টসরা কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো যারা এইচএসসি 28 ব্যাচের তাদেরকে বলতেছি, তোমরা হয়তো বা এখনো কলেজে ভর্তি হও নাই, তোমরা সিলেবাস পাও নাই। তারপরে বলতেছি, তোমরা যখন ভর্তি হবা, সিলেবাস পাবা, তখন দেখতে পারবা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার টপিকস হচ্ছে টোটাল 12টা। তোমরা 9-10 হয়তো বা তোমরা 9টা পাইছো সর্বোচ্চ, এবং 9টা দেখেই কিন্তু তোমরা 60 মার্কস পাইছো। কিন্তু তোমাদের ইন্টারে টপিক হবে 12টা, আর প্রত্যেকটাতেই মাত্র 5 মার্ক করে। তো 12 গুণ 5 কত হয়? টোটাল 60 মার্ক। মানে এখন তোমাদের টপিকস অনেক, কিন্তু মার্ক কম, তাই না? তো এই 12টা গ্রামার টপিক্সের মধ্যে একটা টপিক পাবো তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স। তোমরা 9-10 এটা পড়ছো। 9-10 তোমাদের ছিল কত মার্ক? 10 মার্ক করে, মানে একটাতে 1 করে, টোটাল 10টা 10 মার্ক। ইন্টারে থাকবে তোমাদের 5টা, কিন্তু এখানে সিলেবাসটা একটু বড়, মানে কোর্সগুলো অনেক বেশি বা আইটেমস অনেক বেশি। কিভাবে বেশি? দেখো এখানে লেখা আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমাদের কি কি আছে আসলে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমাদের, যে তোমরা তো জানোই, আগে পড়ে আসছো, সেন্টেন্স 2 টাইপের হয়, যে একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। বেসিক্যালি তোমরা 9-10 কিন্তু এই দুইটাই সলভ করে আসছো। এর মধ্যেও কিন্তু আরো শর্ট ছিল, যে তোমাদের ছিল কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি, তাই না? আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। কিন্তু এখানে যে আছে অ্যাকর্ডিং টু মিনিং, এখানে কিন্তু যে কোনোটা আসতে পারে। এখানে ইম্পারেটিভ থাকবে কিনা এরকম কোনো মানে বাইন্ডিংস নাই। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সবগুলোই থাকবে। তো এই সবগুলো শেখার পর তুমি মার্ক পাবা মাত্র 1, সর্বোচ্চ 1 আসবে এখান থেকে। তারপরে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, মানে গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার তোমরা জানো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এখান থেকে মার্ক থাকবে তোমার 2, মানে এখান থেকে 2 মার্ক থাকবে, এখানে বেশি। তারপরে 19 যেটা ছিল না, ডিগ্রি, এটা আমি আসলে বলতেছি কথাগুলো শুধুমাত্র 28 ব্যাচের জন্য। তো ডিগ্রিতে তোমাদের এখন 1 মার্ক থাকবে, এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে 1 মার্ক। তারপরে রইল বাকি ভয়েস। এটা তোমরা হয়তো আগে পড়ছো, যে ভয়েস চেঞ্জ পড়ছো হয়তো বা সবাই 6, 7 অথবা 8-এ। তো এখান থেকে হচ্ছে 1 মার্ক। তাহলে টোটাল কত হইলো? 1, 2, 3, 4, 5, মানে টোটাল হচ্ছে কত মার্ক? 5 মার্ক। প্রশ্ন থাকবে মাত্র 5টা, একটাতে 1 করে। তো দেখো তো, এই যে 4টা আইটেম, আর মার্ক কত? মাত্র 5, অনেক বড়। সো প্যারা নিও না, তোমরা যেহেতু 9-10 পরে আসছো, যারা ভালো করে পড়ে আসছো তাদের জন্য এটা এত বেশি প্রবলেমেটিক হবে না। বাট আমরা যেটাতে প্রবলেম ফেস করি, বা তোমরা করে আসছো 9-10, দেখছো কি যে তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে কোনটাতে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। হ্যাঁ, এটাতে হবে, ইন্টারও হবে কিছুটা। তো এখানে কিন্তু মার্ক বেশি, 2 মার্ক। সো আমরা চাইতেছি কি, বা আমরা আজকে শুরু করবো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স দিয়েই, যে এখান থেকে যেহেতু 20 মার্ক আসে, 2 মার্ক আসে, সো আমরা ওইটা দিয়েই শুরু করব। ঠিক আছে? আর বাকিগুলা যে মিনিং এর গুলা তোমরা পারবা, আর ডিগ্রি, ভয়েস এর পরে শুরু করব। ঠিক আছে? আমরা শুরু করতেছি এটা দিয়ে। তো দেখো, আমরা যদি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, মানে গঠন অনুসারে যে সেন্টেন্সগুলো আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওইগুলা কিন্তু আমরা ডিরেক্ট যদি কোয়েশ্চন সলভিং এ চলে যাই বা ডিরেক্ট রুলসে চলে যাই, তাহলে কিন্তু আমরা পারবো না। কারণ অ্যাকর্ডিং টু স্ট্রাকচারের যে সেন্টেন্সগুলো আছে, এগুলোকে সলভ করার জন্য আমাদেরকে অবশ্যই বেসিক কিছু আইডিয়াস থাকতে হবে বা জানতে হবে। অ্যাটলিস্ট যে মুখস্থ করার দরকার নাই, বাট তোমার বুঝতে হবে অ্যাটলিস্ট। যদি না বুঝো বেসিক টার্মসগুলো, তাহলে পারবা না। তো চলো আমরা শুরু করি। দেখো আমরা কিভাবে পড়াই। এই যে দেখো, তুমি যদি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে মাস্টারি অর্জন করতে চাও বা ভালো দক্ষতা অর্জন করতে চাও, তাহলে অবশ্যই ক্লজ সম্পর্কে জানতে হবে। কারণ বলতে পারো, ভাইয়া ক্লজ মানে কি? ক্লজ এর বাংলা হচ্ছে বাক্যাংশ। আমরা অনেকে বলি এ পার্ট অফ এ সেন্টেন্স, তো বলা যায় এটা। অথবা আমরা এভাবে বলতে পারি, ক্লজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে এখানে কয়েকটা শব্দ থাকবে, যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট মানে কি? কর্তা, যে কাজটা করে। ফাইনাইট ভার্ব মানে সে কোন কাজটা করলো, তাই না? তো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আমরা চিনি। আবার ফাইনাইট ভার্বের আরেকটা সুন্দর সংজ্ঞা আছে, মানে এটা খুবই সুন্দর। তো দেখো, আমি যেহেতু প্রথমে বলছি ক্লজ, ক্লজের সংজ্ঞাটাও সুন্দর করে লেখা আছে, যে ক্লজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ, যেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া ফাইনাইট ভার্বটা কি, তাই না? তো দেখো, আমি যদি ফাইনাইট ভার্বটা বলি, এখানে একটা এক্সাম্পল লেখা আছে, আই প্লে ফুটবল ডেইলি। এর মানে কি? আমি প্রতিদিন ফুটবল খেলি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে এখানে ভার্ব। এখন আমি যদি এখানে আই না দিয়ে বলতাম হি, তাহলে কি এখানে প্লেটা থাকতো? না, তখন হয়ে যেত কি, যে হি প্লেইজ ফুটবল ডেইলি, তাই না? এই যে ভার্বটা চেঞ্জ হয়ে গেল, কেন চেঞ্জ হয়েছে? কারণ এখানে আই ছিল ফার্স্ট পারসন, যখন আমি হি বললাম সেটা হয়ে গেছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তখন দেখা গেছে কি ভার্বটাও চেঞ্জ হয়ে গেছে, হি প্লেইজ হয়ে গেছে। বুঝতে পারছো? এই যে ভার্বটা চেঞ্জ হইলো, এই ভার্বটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। যে ভার্ব সাবজেক্ট
তারপরে পার্সন অথবা সাবজেক্ট পার্সন একটাই আমরা বলতে পারি যে পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয়। শর্টকাট ওয়েতে যদি বলি যে ভার্বটা পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় সে ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। আর এই ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, মানে সম্পূর্ণ সেন্স দেয় এই সমাপিকা ক্রিয়া যেটা আমরা বলি, অথবা আমরা এটাকে বলতে পারি কি যে এটা দিয়ে মনের ভাব প্রকাশ করা যায়। এরপরে দেখো ফাইনাইটের বিপরীত হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন বলতে পারো নন ফাইনাইট ভার্ব কি? আমরা ফাইনাইটের সংজ্ঞা কি বলছি যে ভার্ব টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হয় সে ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলি। ঠিক এর উল্টাটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা সংজ্ঞা কিভাবে বলতে পারি? যে ভার্ব টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হয় না সে ভার্বকে কি বলে? নন ফাইনাইট ভার্ব বলে। এখানে একটা সুন্দর করে এক্সাম্পল লিখে আছে, দেখো। প্রথমত ফাইনাইট ভার্ব কাকে বলে? যে এটার বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যে ভার্ব টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। এটা এখানে লেখা আছে সংজ্ঞাটা। তো ওইটা তোমরা জাস্ট যদি নন ফাইনাইট কেউ বলে কি করবা, যে ভার্ব টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হয় এখানে একটা না দিয়ে দিবা, হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে, এখানে একটা নন লাগাই দিবা, নন ফাইনাইট ভার্ব বলে। এই তো হয়ে গেল নন ফাইনাইটের সংজ্ঞা। আচ্ছা, এখন ফাইনাইট ভার্বের মানে আমরা তো শিখলাম যে টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হয়, একটা এক্সাম্পল দরকার। দেখো এখানে এক্সাম্পল আমি লিখে রাখছি যে আই গো টু কলেজ টু লার্ন মেনি থিংস। এর মানে কি? আমি কলেজে যাই অনেক জিনিস শেখার জন্য, তাই না? আমরা তো কলেজে যাই শেখার জন্য। তারপরে দেখো হি গোজ টু কলেজ টু লার্ন মেনি থিংস, অনেক জিনিস শেখার জন্য সে কলেজে যায়। তারপরে দেখো দে ওয়েন্ট টু কলেজ টু লার্ন মেনি থিংস, তারা কলেজে গিয়েছিল অনেক জিনিস শেখার জন্য। এখন বলো তো ভাইয়ারা, এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কয়টা করে ভার্ব আছে? সবাই হয়তো বুঝতে পারতেছো, এখানে তোমরা দেখতেই পারতেছো এখানে গো হচ্ছে একটা ভার্ব, আর এখানে হচ্ছে কি এই যে লার্ন আর একটা ভার্ব, আর পরের সেন্টেন্স এখানে গোজ একটা ভার্ব আর এখানে লার্ন আর একটা ভার্ব, এর পরের সেন্টেন্স এখানে ওয়েন্ট একটা ভার্ব আর এই যে লার্ন একটা ভার্ব। তো প্রত্যেকটা সেন্টেন্সে কয়টা করে ভার্ব আছে? দুইটা। সবাই কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন দেখো তো এই দুইটা ভার্বের মধ্যে কোন ভার্বটা পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন হয়েছে কোন ভার্বটা? দেখো এখানে আয়ের সাথে গো ছিল, যখন আমি হি দিলাম তখন হয়ে গেছে এটা গোজ, মানে আমি এখানে পার্সন পরিবর্তন করছি। তারপরে দেখো এখানে হয়ে গেছে ওয়েন্ট, এটা কেন হইলো? যখন আমি টেন্স পরিবর্তন করলাম, প্রথম দুইটা ছিল কি প্রেজেন্ট টেন্সে, আর পরের টাইম কি করছি পাস্ট টেন্স, তখন এটা আবার ওয়েন্ট হয়ে গেছে। কিন্তু এই পাশে যে ভার্বটা আছে লার্ন, এ কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। তাহলে যে ভার্বটা পরিবর্তন হয় তাকেই তো আমরা ফাইনাইট ভার্ব বলি। তাহলে এখানে কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট বলো তো তোমরা ইজিলি এখন বলতে পারতেছো বা বুঝতে পারতেছো এই যে গো, গোজ, ওয়েন্ট, এই তিনটার নাম হচ্ছে, আমরা এটা এই তিনটার নাম কি দিব আমরা? ফাইনাইট ভার্ব, তাই না? কারণ এরা টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হয়েছে। আর অন্যদিকে এই যে লার্ন এটা পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? এই যে টু লার্ন তিন জায়গাতেই আছে। তো এই ভার্বটার নাম দিব আমি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। কেন নন ফাইনাইট? কারণ এ যে সাবজেক্ট বা পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় নাই। আমি বলতে পারো ভাইয়া তাহলে নন ফাইনাইট ভার্ব আমরা চিনবো কিভাবে? একেবারেই সিম্পল। নন ফাইনাইট ভার্ব তুমি চিনবা কিভাবে? দেখো, তুমি যদি কখনো 2 + V1 পাও তাহলে তার নাম হবে নন ফাইনাইট ভার্ব। 2 + V1 তাহলে তার নাম কি হবে? নন ফাইনাইট। তারপরে এটার আরেকটা নাম আছে, 2 + V1 থাকলে তার একটা নাম আছে সুন্দর, সেটা হচ্ছে ইনফিনিটিভ বলা হয়। এটাকে কি বলা হয়? ইনফিনিটিভ। 2 + V1 সমান কি বলে? ইনফিনিটিভ। মনে রাখবা, ঠিক আছে? এরপর আরেকটা চেনার উপায় বলি, সেটা হচ্ছে যদি তোমরা V1 + ing অথবা মূল ভার্ব প্লাস আইএনজি বলতে পারো। V1 কে অনেকে V1 না বলে V0 বলতে পারে, নো প্রবলেম। মানে কথা হচ্ছে মূল ভার্ব, তার সাথে যদি আইএনজি থাকে তখন এটাকে আমরা আবার দুইটা নামে ডাকি, একটা হচ্ছে জিরান্ড আর একটা হচ্ছে পার্টিসিপল। এটাকে কয়টা নামে ডাকা হয়? দুইটা, জিরান্ড আর আরেকটা হচ্ছে কি পার্টিসিপল। এটাকে পাশেই লেখা যাবে, আচ্ছা লিখি পার্টিসিপল। হ্যাঁ হয়ে গেছে। তো V1 + ing থাকলে এটাকে আমরা জিরান্ড বলি অথবা পার্টিসিপল বলি। এখন বলতে পারো ভাইয়া কখন জিরান্ড বলবো আর কখন পার্টিসিপল বলবো? যদি V1 + ing মিলে সে যদি নাউনের কাজ করে, V1 + ing মিলে যদি নাউনের কাজ করে তখন তাকে আমরা বলবো জিরান্ড। আর V1 + ing মিলে যখন কোনো একটা অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে আমরা বলবো পার্টিসিপল। মনে থাকবে? তো তুমি নন ফাইনাইট ভার্বটা কিভাবে চিনবা?
এক হচ্ছে 2+V1 আর একটা হচ্ছে কি V1 প্লাস আইএনজি। তাছাড়া V3 থাকতে পারে, তো V3টা এটা খুবই কম পাবা, এই জন্য আমরা এই দুইটা মনে রাখবা যে V1 প্লাস আইএনজি 2+V1 থাকলে তার নাম হবে কি নন ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো? আর নন ফাইনাইট ভার্ব যে অংশ থাকে ওই অংশটুকুকে আমরা ফ্রেজ বলে থাকি, বা একটু পরে আমরা ফ্রেজে যাবো তখন বুঝতে পারবা। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। তারপরের স্লাইডে যাই। এখন তোমাদেরকে জানতে হবে ক্লজ মানে তো বুঝতে পারলা, ক্লজ মানে কি বুঝতে পারলা? ক্লজ সমান সমান হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এটা তো বুঝতে পারছো তাই না? ফাইনাইট ভার্ব। এখন ক্লজ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে কি? প্রধান বাক্যাংশ। এটাকে আরো দুইটা নামে ডাকা যায়, যে কেউ বলতে পারে মেইন ক্লজ, আবার কেউ বলতে পারে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে? তারপরে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এর মানে হচ্ছে অধীনস্থ বাক্যাংশ। এটার আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। এরপর আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, এটাকে বলা হয় সহযোগী বাক্যাংশ। এই তিনটা হচ্ছে ক্লজ। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? যে ক্লজ দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় সেই ক্লজটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। এটাকে সংক্ষেপে আমরা পিসিও বলে দেখি। দেখো, প্রিন্সিপাল ক্লজের বাংলা হচ্ছে প্রধান বাক্যাংশ। যে ক্লজ দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। সংক্ষেপে এটাকে আমরা P.C বলি, প্রিন্সিপাল ক্লজ। P ফর প্রিন্সিপাল, C ফর ক্লজ। এখন দেখো এখানে একটা এক্সাম্পল আছে, যে উই গেট, আমরা পাই, ম্যানি ফ্রুটস, অনেক ফলমূল, ডিউরিং সামার, মানে গ্রীষ্মকালের সময় আমরা অনেক ফলমূল পাই। এটা দ্বারা কি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না? হ্যাঁ পাচ্ছে, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে। সো এটার নাম আমরা কি বলবো? ইটস এ প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পারছো? তারপরে দেখো সাবঅর্ডিনেট ক্লজ। এর মানে কি? সাবঅর্ডিনেট ক্লজের মানে হচ্ছে অধীনস্থ বাক্যাংশ। এখন বলতে পারো ভাইয়া অধীনস্থ বাক্যাংশ কি? যে ক্লজ দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, বরং প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল থাকে, তখন তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। অথবা এটাকে সংক্ষেপে আমরা SC বলি, মানে S.C। এখন সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, যদিও এখানে সাবজেক্টও থাকে আবার ফাইনাইট ভার্বও থাকে। মনে রাখতে হবে কিন্তু সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, তারপরেও সে মনের ভাব প্রকাশ করতে পারে না। তো ওই ক্লজটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। দেখো এখানে লেখা আছে, যে ক্লজ দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, বরং প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল তাকে সাবঅর্ডিনেট ক্লজ অথবা SC বলে। যেমন এখানে একটা এক্সাম্পলও লেখা আছে, যে ওয়েন ইট ইজ সামার, যখন ইহা গ্রীষ্মকাল। মনে করো আমি তোমাকে শুধু এই পার্টটুকু বললাম, এই পাঁচটা বললাম, ওইটা বললাম না। এখন বলো তো এটা দ্বারা কি মনের ভাব প্রকাশ পাচ্ছে কিনা সম্পূর্ণ? যখন ইহা গ্রীষ্মকাল, তোমার মনে মনে প্রশ্ন করবে তখন কি, মানে এরকম প্রশ্ন করবো না? তো এই যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারতেছে না, এই জন্য এটার নাম হচ্ছে এখানে সাবঅর্ডিনেট ক্লজ, SC। এখন তুমি মনে করো এই পার্টটা দেওয়া নাই, এই পার্টটা দেওয়া আছে, তুমি দেখো তো এই পার্টটা পরে সম্পূর্ণ সেন্স পাও কিনা। এখানে বলছে উই গেট ম্যানি ফ্রুটস, আমরা অনেক ফলমূল পাই। সেন্স পাচ্ছে তো, আমরা অনেক ফলমূল পাই, কোনো আকাঙ্ক্ষা থাকে তোমার? থাকে না। এটা দ্বারা কিন্তু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। সো এই অংশের নাম হচ্ছে PC, মানে প্রিন্সিপাল ক্লজ। এখন তুমি যদি সবটুকু মানে দুইটা ক্লজ একসাথে পড়ো, একটা সেন্টেন্স হয়ে গেল। এখন যদি পড়ো দেখবা মনের ভাব প্রকাশ পায়, যে যখন ইহা গ্রীষ্মকাল তখন আমরা অনেক ফলমূল পাই। তো ও কার উপর নির্ভর করতেছে? এই প্রিন্সিপাল ক্লজের উপর। সংজ্ঞা তো এখানে এটাই লেখা ছিল, যে ক্লজ দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, বরং প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল তাকে আমরা কি বলি? সাবঅর্ডিনেট ক্লজ বলি। এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। এখন আরেকটা জিনিস বলে দেই, সাবঅর্ডিনেট ক্লজের সময় অনেকেই আমার প্রশ্ন করে দেখে যে ভাইয়া আমরা কমা দিব কি না, কখন দিব না। সাবঅর্ডিনেট ক্লজের কিছু মার্কার আছে, যখন কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশন দিব তখন পেয়ে যাবা। এই মার্কার্সগুলো যদি বাক্যের শুরুতে থাকে তখন এই ক্লজটা লেখার পরই একটা কমা দিতে হয়। আর যদি সাবঅর্ডিনেট ক্লজটা বাক্যের পরে থাকে তখন আর কমাটা লাগে না, আমরা একটু সামনেই পাবো। রইল বা কি কোঅর্ডিনেট ক্লজ, এর মানে কি? সহযোগী বাক্যাংশ। তো এটার সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুইটি প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে তখন তাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলি। বুঝতে পারছো? যখন এখানে লেখা আছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, এখন বলতে পারো ভাইয়া কোঅর্ডিনেটিং কনজাংশন কি? কোঅর্ডিনেটিং কনজাংশন চেনার সহজ একটা টেকনিক আছে, এটা যদি আগে বলে দেই। দেখো এই যে একটু পরে আসার কথা ছিল, এখানে আগে চলে আসলাম। যে এই যে দেখো এখানে একটা টেকনিক ফ্যান বয়েজ, এই ওয়ার্ডটা মনে রাখলে তুমি সবগুলা কোঅর্ডিনেটিং কনজাংশনস মনে রাখতে পারবা।
ফ্যানবয়েজ দ্বারা কি বোঝায়? এফ মানে হচ্ছে ফর, এ দ্বারা হচ্ছে অ্যান্ড, এন দ্বারা হচ্ছে নর, বি দ্বারা হচ্ছে বাট, ও দ্বারা হচ্ছে অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। এই 7টা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস। এরা সহ বা এরা মধ্যে থাকবে এবং দুই পাশে 2টা প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকবে, তখন এদেরকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলি, মানে সহযোগী বাক্যাংশ। আমরা একটু ব্যাক করি। এই যে দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন 2টি প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে তখন তাদেরকে কোঅর্ডিনেট ক্লজ বলে। মানে এটা একটা কোঅর্ডিনেট ক্লজ, এটা আরেকটা কোঅর্ডিনেট ক্লজ। কিভাবে হয় দেখো, এটাকে সংক্ষেপে আবার সি.সি বলে। ইট ইজ সামার, আমি বললাম এটা হচ্ছে গ্রীষ্মকাল, সম্পূর্ণ সেন্স দিচ্ছে, এটা হচ্ছে গ্রীষ্মকাল। তারপরে আছে দেখো, এই এন্ড হচ্ছে তুমি পাইলা কোঅর্ডিনেটিং কনজাংশন সি.সি। এরপরের অংশ কি আছে? উই গেট ম্যানি ফ্রুটস, আমরা অনেক ফলমূল পাই, আর এখানে আছে কি, এটা হচ্ছে গ্রীষ্মকাল। দুইটাতে কমপ্লিটলি সেন্স দিচ্ছে, তাই না? সো এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে আরেকটা প্রিন্সিপাল ক্লজ। এখন দেখো তো সংজ্ঞার সাথে মিলাও, যে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন 2টি প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে তখন তাদেরকে কোঅর্ডিনেট ক্লজ বলে। তো এটা একটা কোঅর্ডিনেট ক্লজ, এটা আরেকটা কোঅর্ডিনেট ক্লজ। কেন? কারণ মধ্যে আছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কি বুঝতে পারছো? অবশ্যই বুঝতে হবে, যদি না বুঝতে পারবা না। তোমাকে যদি আমি টেমপ্লেট দিই যে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা ভাইস ভার্সা, তুমি এভাবে করে নিবা, তুমি ফর দ্য টাইমিং মানে আপাতত পারবা। বাট যদি কোয়েশ্চনটা একটু মডিফাইড করে দেয় তখন কিন্তু আর পারবা না। এই জন্য ক্লজ ভালো করে বুঝতে হবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্সে কয়টা, কোন ধরনের ক্লজ থাকে, কয়টা দেখে, ভালো করে জানতে হবে। আর ক্লজ জানলে তুমি এমনি পারবা, তুমি যদি মিনিং পারো। ইংলিশ আসলে মিনিং ছাড়া হয় না, তোমার মিনিং জানতে হবে, মানে লেক্সিক্যাল রিসোর্সে খুবই স্ট্রং অথবা এনরিচড হতে হবে। ঠিক আছে? তো শুরু থেকে পড়ে ইনশাল্লাহ তোমরা পারবা। স্পেশালি বলতেছি কথাগুলো 28 ব্যাচের জন্য, তোমরা মাত্র শুরু করছো এবং তোমাদেরকে নিয়ে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ডিসেম্বরের মধ্যে তোমাদের কোর্সটা শেষ করে দেবো, মানে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইটাই, যেন তোমরা কলেজে গিয়ে মানে ভালো একটা টপ নচ একটা স্কোর করতে পারো বা রেজাল্ট করতে পারো। ঠিক আছে? তো দেখো, এরপরে আসি আমরা ক্লজ গেল। এখন হচ্ছে ফ্রেজ। এখন ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে শব্দগুচ্ছ, ডিরেক্ট। ফ্রেজ বলতে শব্দগুচ্ছ বোঝায়। তো এখানেও আমরা বলতে পারি শব্দগুচ্ছ মানে কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে কয়েকটা শব্দ থাকবে। আবার কয়েকটা শব্দ থাকলেও এখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। যদি ফাইনাইট ভার্ব না থাকে তাহলে কি? নন ফাইনাইট ভার্ব। আমি কিন্তু আগেই বলছিলাম যে ফ্রেজের মধ্যে নন ফাইনাইট ভার্ব থাকে। সংজ্ঞা দেখো তো এখানে কিভাবে লেখা আছে। ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না। এখন দেখো এক্সাম্পল, রাইটিং এ লেটার, এটা একটা এক্সাম্পল। এর মানে কি? রাইটিং এ লেটার, একটা চিঠি লিখে। হোয়াট? কি মানে চিঠি লিখে কি হবে বা কি করবা? সম্পূর্ণ সেন্স দে না। ফ্রেজ এখানে কোনো সাবজেক্ট দেখে না, কোনো ফাইনাইট ভার্ব দেখে না, তাছাড়া এটা দিয়ে মনের ভাব প্রকাশ করা যায় না। তখন বলতে পারো ভাইয়া তাহলে তো আমরা সাবঅর্ডিনেট ক্লজ সেভি পড়ছি। হ্যাঁ ঠিক পড়ছো, কিন্তু ঝামেলা আছে। সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু সাবজেক্টও থাকে, ফাইনাইট ভার্বও থাকে, তারপরও সে ওই প্রিন্সিপালের উপর নির্ভরশীল থাকে কিন্তু। আর এখানে সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই, মানে কোনো অর্থ দিবে না, ওইটাকে আমরা ফ্রেজ বলে। তো দেখো আমি যে আগে বলছিলাম ফ্রেজ কিভাবে চিনবা? V1 প্লাস আইএনজি। দেখো রাইটিং, এখানে V1 প্লাস আইএনজি কিন্তু আছে। পরে আরেকটা এক্সাম্পল আছে, টু প্লে ফুটবল, মানে ফুটবল খেলতে। কি ফুটবল খেলতে কি আগে পরে কিছুই নাই, সম্পূর্ণ সেন্স দিচ্ছে, না আছে সাবজেক্ট, না আছে ফাইনাইট ভার্ব। সো এটাও তো একটা ফ্রেজ। আর আমি কিন্তু আগেই বলছিলাম ফ্রেজ কিভাবে চিনবা? 2 প্লাস V1 থাকবে। দেখো এখানে 2, তারপর আছে প্লে V1। বুঝতে পারছো? ফ্রেজ মানে 2 প্লাস V1 অথবা V1 প্লাস আইএনজি যে জায়গাতে পাবা ধরে নেবা এই অংশটুকু ফ্রেজ। শর্টকাট টেকনিক। আচ্ছা আমরা মুভ করি। এখন দেখো আমাদের মেইন টপিকে আসছি। শোনো, তোমরা হয়তো বা অনেকে ফ্যাড আপ হতে পারো যে কি পড়ান, মানে বেসিকই এত সময় পড়ান। বেসিক না জানলে তুমি পারবা না। যারা বেসিক ভালো করে পারে তারা কিন্তু অ্যাডভান্স লেভেলেও ভালো করতে পারে। তুমি ডিরেক্ট চলে যাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ইন্টারচেঞ্জেসে, পারবা না, জীবনেও পারবা না। তোমাকে বেসিক অবশ্যই জানতে হবে, নাইলে হবে না। তো দেখো, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। কি কি? সিম্পল সরল বাক্য, কমপ্লেক্স জটিল বাক্য, কম্পাউন্ড যৌগিক বাক্য। আমরা এগুলো জানি। এখন কথা হচ্ছে ভাইয়া সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য, যে সেন্টেন্সে আমরা ছোটবেলায় এটা শিখছিলাম যে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট, একটা ভার্ব, এভাবে শিখছিলাম। আমাদের স্যাররা এভাবে শিখাইছেন যে একটা সাবজেক্ট, একটা ভার্ব থাকে। ঠিক, এটা ঠিকই ছিল, ভুল নাই আহামরি। তো আমরা এখন সুন্দর করে, আমরা যেহেতু ইন্টার পরে একটু ভালো করে বলতে পারি, যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, অথবা আমরা এভাবে বলতে পারি যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ প্লাস মাইনাস ফ্রেজ থাকে।
মানে ফ্রেজটা থাকতে পারে নাও থাকতে পারে, তখন আমরা তাকে সিম্পল সেন্টেন্স বলি। অথবা তুমি যদি আগের মতো করে বলে দাও যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে, এভাবে তোমার অ্যান্সারটা কারেক্ট হবে। যদিও আমাদের এক্সামের ডেফিনেশনস, ক্লাসিফিকেশনস এগুলো আসে না, বাট কেউ যদি বলে, ক্লাসে তো টিচাররা পড়ানোর সময় হুটহাট প্রশ্ন করে বসেন, তাই না? তো তখন আর কি বলতে পারবা, ভালোভাবে রেসপন্স করতে পারবা। তো দেখো এখানে আছে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং প্লাস মাইনাস মানে এর মানে কি থাকতে পারে নাও থাকতে পারে, কি ফ্রেজ। কারণ ফ্রেজ কি হবে দেখো, তুমি তো একটু আগে শিখেই আসলাম, মানে তুমি তো এটা প্রশ্ন করতে আমাকে যে ভাইয়া ফ্রেজ কি, কিন্তু আমি একটু আগে তো বলেই দিছি ফ্রেজ কি। মানে এটা কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, সেটাই হচ্ছে ফ্রেজ। অথবা এখানে স্ল্যাশ দিয়ে লিখে দিছি একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। এটা বাচ্চাদের পড়া, আগে তোমরা স্কুলে পড়ছো। এখানে দেখো লেখা আছে বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে, উই ক্যান শাইন ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারি। এখন বলো তো ভাইয়া এখানে কোনটা ফ্রেজ আর কোনটা ক্লজ, দেখি কে বলতে পারে। একটু আগে কিন্তু বলছি যে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা হয়ে যায় ফ্রেজ। দেখো তো কোন অংশ আছে, এই যে দেখো বাই ওয়ার্কিং হার্ড। তো বাই ওয়ার্কিং হার্ড মনে করো এই পার্টটুকু আছে, এই পার্টটুকু নাই। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে, হোয়াট আকাঙ্ক্ষা দেখা যায় না, সম্পূর্ণ সেন্স দেয়, সম্পূর্ণ সেন্স দেয় না। সো এই অংশটুকুর নাম হচ্ছে এখানে ফ্রেজ। এরপরে দেখো উই ক্যান শাইন ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারি, এখানে দেখো সম্পূর্ণ সেন্স দিচ্ছে। সো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো একটা প্রিন্সিপাল ক্লজ আছে আর প্লাস মাইনাস, এখানে প্লাস মানে ফ্রেজ আছে। তো এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা এবং তার একটা এক্সাম্পল। তারপরে দেখো আমাদের যেটা লাগবে, আমরা যেহেতু ইন্টারচেঞ্জেস করবো, একটা থেকে আরেকটা পরিবর্তন করব, আমাদের হয়তো অনেক সময় আমরা ভার্ব ফাইন্ড আউট করতে আমাদের টাইম লেগে যেতে পারে। তো আমরা শর্টকাট ওয়েতে কিভাবে চিনতে পারি যে সেন্টেন্সটা হচ্ছে সিম্পল। আগে তো সলভ করার পূর্বে তোমাকে সেন্টেন্স চিনতে হবে যে এটা কোন সেন্টেন্সে আছে, তাই না? তো দেখো এখানে লেখা আছে সিম্পল সেন্টেন্স চেনার উপায় অথবা মার্কার্স। তুমি সিম্পল সেন্টেন্স চিনবা কিভাবে, দেখা মাত্রই চিনতে পারবা। দেখো এখানে লেখা আছে বাই প্লাস ভি1 প্লাস আইএনজি। যদি সেন্টেন্সে তুমি বাই প্লাস ভি1 প্লাস আইএনজি পাও তাহলে তার নাম হবে সিম্পল। উইদাউট প্লাস ভি1 প্লাস আইএনজি তাহলে সিম্পল। ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, মনে রাখবা ডিসপাইট শুধু একাই বসে, এর সাথে অফ বসে না। ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকলে সিম্পল। ডিউরিং এট দ্য টাইম অফ টু ডট ডট টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু, বিং, হ্যাভিং, বোথ ডট ডট অ্যান্ড, এদের মধ্যে যে কোনো একটা থাকলেই তার নাম হবে কি সিম্পল সেন্টেন্স। এদের মধ্যে যে কোনো একটা থাকলেই সেন্টেন্সের মধ্যে কি বলবো এটাকে সিম্পল সেন্টেন্স। মনে থাকবে সিম্পল সেন্টেন্স মার্কার্স। তোমরা খাতা কলম নিয়ে বসবা, তাহলে নোট করলে তোমাদের জন্য ইজি হবে, আর তোমাদের জন্য স্লাইড শেয়ার করা হবে। সো তোমরা এমনি পেয়ে যাবা, প্যারা নিও না। তাছাড়া স্ক্রিনশট তো অ্যাভেলেবল, নিতে পারো। তারপরে দেখো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, আগে ছোটবেলাটা বলি, আমরা চাইল্ডহুড মেমোরিজগুলো বেশি মনে থাকে, সারা জীবন মনে থাকে। তো যে সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে, তাই না? এভাবে শিখছো না, আমি এভাবে শিখছিলাম, এই জন্য এভাবে বলতেছি। বাট এখন যেহেতু আমরা কলেজে পড়ি, আমরা টার্সিয়ারি লেভেলে পড়ি, সো আমরা একটু সুন্দর করে বলতে পারি এখন। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লজ থাকে, তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। মনে থাকবে একটা প্রিন্সিপাল আর এক বা একাধিক, যদিও তোমাদের একটাই থাকে ইন্টারে, একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তখন তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। দেখো এখানে লেখা আছে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তো কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল দেখো, ইফ উই ওয়ার্ক হার্ড, আমরা যদি কঠোর পরিশ্রম করি, উই ক্যান শাইন ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারি। এখন বলো তো এখানে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু একটু আগে বলে আসছি যে সেন্টেন্স যে ক্লজ দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, তাকে আমরা সাবঅর্ডিনেট বলি। তো এখানে দেখো তো কোনটা দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারতেছে আর কোনটা পারতেছে না, তুমি আলাদা করো। এই যে কমা আছে আলাদা করো, এই পার্ট আগে পড়ো। মনে করো এই পার্ট নাই, শুধু এই পার্ট দেওয়া আছে। ইফ উই ওয়ার্ক হার্ড এর মানে কি, আমরা যদি কঠোর পরিশ্রম করি। এখন আমরা যদি কঠোর পরিশ্রম করি তাহলে কি, একটা তো আকাঙ্ক্ষা দেখা যায়, সম্পূর্ণ সেন্স দিচ্ছে না কিন্তু। সো এটার নাম হবে কি এসসি। এসসি মানে কি সাবঅর্ডিনেট ক্লজ, মনে থাকবে। আচ্ছা, তারপর এটা দেখো, মনে করো এখন মনে করো এইটাকে আগে ছিল, এখন মনে করো এই পার্টটা নাই, এটা আগে ছিল না, এখন মনে করো শুধু এই পার্টটা আছে। উই ক্যান শাইন ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারি। আমরা জীবনে উন্নতি করতে পারি, হ্যাঁ আমরা পারি, এটা তো সম্পূর্ণ সেন্স দিচ্ছে। সো এটার নাম হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ।
দেখো একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট আছে, এটা অবশ্যই মেক শিওর করতে হবে যে কমপ্লেক্সে একটা প্রিন্সিপাল আছে আর একটা সাবঅর্ডিনেট আছে। যদি না থাকে তাহলে সেন্টেন্স রং হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো যে ভাইয়া আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনবো কিভাবে? কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়, অথবা আমরা পরে আসছি আগে মার্কার্স। তো মার্কার্স গুলা কি কি? কমপ্লেক্স সেন্টেন্স আমরা চিনবো কিভাবে? যদি আমরা কোনো সেন্টেন্সে ইফ, আনলেস, আনলেস মানে যদি না, দো, অলদো, যদিও, অ্যাজ, যেহেতু, সিন্স, অ্যাজ, সিন্স, বিকজ, এই তিনটা দ্বারা কারণ বোঝায়, যেহেতু সেহেতু বোঝায়। তারপর আছে সো দ্যাট, যাতে, সো ডট 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 দ্যাট, এর মানে হচ্ছে এতই যে। তারপরে আছে শুধু দ্যাট থাকতে পারে। তারপর ডাব্লিউএস কোয়েশন ওয়ার্ড সবগুলি, মানে ডাব্লিউএস কোয়েশন ওয়ার্ড যতগুলো আছে সবগুলাই কমপ্লেক্স সেন্টেন্সের মার্কার্স। এই মার্কার্সগুলো অবশ্যই মনে রাখবা, কারণ এগুলা দেখলেই তুমি চিনতে পারবা ওইটা আছে কমপ্লেক্সে। বুঝতে পারছো? যদি এগুলা চিনো বা তোমার কাছে পরিচিত থাকে তাহলে তুমি ইজিলি কিন্তু বুঝতে পারবা যে এটা কোন সেন্টেন্সে আছে, চেঞ্জ করতে তোমার জন্য ইজি হবে। তারপরে দেখো কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? কম্পাউন্ড মানে যৌগিক, যেটাকে আমরা ভাঙতে পারি, তাই না? তো কম্পাউন্ড সেন্টেন্সের সঙ্গে আমরা কিভাবে শিখছিলাম? এটাও কিন্তু দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে, এভাবে শিখছিলাম, আর মধ্যে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। তো যাই হোক, আগে যা শেখার শিখছি, এখন আমরা নতুনভাবে নতুন কিছু শিখব। আমরা বলবো যে কোঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা বা কনজাংশন দ্বারা যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া কোঅর্ডিনেটিং কনজাংশন কি বা কারা? এটা একটু আগে দেখিয়েছিলাম, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায়, ফ্যান বয়েজ, এদেরকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এটাকে সি ডট সি বলে, কোঅর্ডিনেটিং কনজাংশন। কারা কারা আছে? এই 7টা। ফ্যান বয়েজ, এফ মানে হচ্ছে ফর, এ মানে হচ্ছে অ্যান্ড, এন মানে হচ্ছে নর, বি মানে হচ্ছে বাট, ও মানে অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। তো এর মধ্যে সবগুলা লাগবে না। তুমি মোস্ট অফ দ্য টাইম তোমাদের ইন্টারে ম্যাক্সিমাম ক্ষেত্রে বা 10-এ হয়তো তোমরা পাইছো, 3টাই সবচেয়ে বেশি থাকে বা রিপিট হয়। সবচেয়ে বেশি থাকবে যেটা, সেটা হচ্ছে কি, একটু কালার করে দেই, এই যে এ ফর এন্ড, এটা সবচেয়ে বেশি থাকবে। তারপরে থাকবে কোনটা? এই যে বি ফর বাট, তারপরে ও ফর অর। এই 3টা সবচেয়ে বেশি পাবা। একটা হচ্ছে বাট, আরেকটা হচ্ছে অর, আরেকটা হচ্ছে কি এন্ড। এই 3টা পাবা। তারপরে এগুলা মাঝে মধ্যে স্কার্সলি পাবা। তো দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুটি প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এখানে একটা সেন্টেন্স লেখা আছে যে উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, আমরা কঠোর পরিশ্রম করি। তারপরে আছে এন্ড, তো একটু আগে আমরা এন্ড জানলাম কি, এন্ডের নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপরের পার্ট কি আছে? উই ক্যান শাইন ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারি। তো দেখো প্রথমটা আছে আমরা কঠোর কাজ করি বা আমরা কঠোর পরিশ্রম করি, সম্পূর্ণ সেন্স দিচ্ছে। সো এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। উই ক্যান শাইন ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারি বা আমরা জীবনে উন্নতি করি, করতে পারি, যে কোনো একটা। তো এটাতে দিয়ে আরেকটা প্রিন্সিপাল ক্লজ বোঝাচ্ছে। তো সংজ্ঞা কি পড়ছিলাম? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে। সো এখানে এন্ড ছিল কোঅর্ডিনেটিং কনজাংশন, তো এটা দ্বারা দুইটা প্রিন্সিপাল যুক্ত আছে। সো এই টোটাল সেন্টেন্সের নামই হয়ে গেছে কি, কম্পাউন্ড সেন্টেন্স। কি বুঝতে পারছো? তারপরে কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায়, এই যে ফ্যান বয়েজ টেকনিক। শেষ। তোমাদের সেন্টেন্স পারার জন্য বা অ্যাকর্ডিং টু স্ট্রাকচারের সেন্টেন্সগুলো সলভ করার জন্য যা যা প্রয়োজন সব বলে দিছি। যদি তুমি এতটুকু ভালো করে বুঝতে পারো আমি যা পড়িয়েছি এতক্ষণ, তাহলে এখন তোমার জন্য এগুলা একেবারে পানির মতো সহজ হবে। আর যদি আগেরগুলো না পারো আবার রিপিট করো, তুমি নোট ডাউন করো, এগুলো পড়ো। এগুলো শিখলে, বেসিকগুলো শিখলে বা মনে থাকলে তুমি পারবা, যে কোনো সেন্টেন্স সলভ করতে পারবা। যে হুবহু তোমার টেমপ্লেটের মতো আসবে কোয়েশ্চেন এক্সামে, জীবনেও কল্পনা করিও না। মানে যে কোনো টাইপের তারা একটু মডিফাইড, স্লাইটলি মডিফাইড করে দিবে, তখন কিন্তু আটকা পড়বা। সো বেসিক যদি স্ট্রং থাকে, তোমাকে যেভাবেই দেখ না কেন তুমি মানে ক্যালকুলেশন করে দিতে পারবা, কারণ তুমি তো জানো কীভাবে প্রিন্সিপাল ক্লজ হয়, কীভাবে সাবঅর্ডিনেট হয়, কোনটাতে কী থাকে। আচ্ছা, তো দেখো আমরা এটার জন্য বেশি টাইপস বা বেশি রুলস পড়াই না। তোমরা বইয়েও হতে বা অনেক রুলস পাবা বা অনেক জায়গায় অনেক রুলস পড়ে দেখো, কিন্তু আমরা সর্বোচ্চ মাত্র 10টা পড়াবো, সর্বোচ্চ 10টা বা মাত্র 10টাই পড়াবো। এবং এরপরে আমরা কিন্তু অনেক বোর্ড কোয়েশন সলভ করে দেবো, তার প্রমাণ দেবো যে এগুলোর মাধ্যমে আমরা বোর্ড কোয়েশন সলভ করতে পারি কিনা। তো দেখো আমরা ক্লাসটা শুরু করার পরে আমাদের যে আইডিয়া আরেকটা জানতে হবে, সেটা হচ্ছে মেইন বলা যায় সিম্পল সেন্টেন্সে আসলে কি থাকে। আমরা এতক্ষণ যা পড়লাম তা থেকে বুঝতে পারলাম সিম্পল হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, তারপরে হচ্ছে প্লাস মাইনাস ফ্রেজ থাকে, মানে একটা প্রিন্সিপাল তার সাথে ফ্রেজ থাকতে পারে নাও থাকতে পারে।
তারপর হচ্ছে কমপ্লেক্সে কি থাকে, কমপ্লেক্সে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এটা অবশ্যই মনে রাখবা, সব সময় কাজে লাগবে। কমপ্লেক্সে একটা প্রিন্সিপাল থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর কম্পাউন্ডে দুই পাশে দুইটা প্রিন্সিপাল, দেখো এখানে 1PC, এই পাশে আরেকটা 1PC। আমি শর্টকাটগুলো আগে বলছি, এই জন্য এখানে শর্টকাটে লিখছি। তো একটা প্রিন্সিপাল ক্লজ, তারপরে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন C.C, তারপরে হচ্ছে আরেকটা প্রিন্সিপাল ক্লজ। তো এই যে টাইটেল বা ক্যাপশন বা হেডিং যাই বলো তোমরা, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে যে সিম্পলে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর প্লাস মাইনাস ফ্রেজ থাকে। কমপ্লেক্সে একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর কম্পাউন্ডে দুইটা প্রিন্সিপাল, মধ্যে থাকে কি কোঅর্ডিনেটিং কনজাংশন। মনে থাকবে? তো এই টাইটেলটা প্রথম মনে রাখতে হবে। তারপরে প্রত্যেকটা টাইপের বা প্রত্যেকটা রুলের আরেকটা বা একটা করে ক্যাপশন থাকবে। ওই ক্যাপশনগুলো আরেকটু কষ্ট করে মনে রাখতে হবে, মানে 10টার জন্য 10টা ক্যাপশন হবে। যেমন দেখো তোমাদের 1 নাম্বার যে রুলটা, যদি সিম্পল সেন্টেন্সে কখনো তোমরা বাই প্লাস V1 প্লাস আইএনজি পাও, তাহলে কমপ্লেক্স করবা কি হবে? সিম্পলে যদি বাই প্লাস V1 প্লাস আইএনজি থাকে, তুমি কমপ্লেক্স সেন্টেন্স করবা কি হবে? প্রথমে তোমার কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে তোমাকে অবশ্যই ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ থাকতে হবে। কমপ্লেক্স করলে তোমাকে অবশ্যই একটা ইফ এবং অ্যাফার্মেটিভ ক্লজ দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো কেন দিতে হবে? কারণ এখানে হচ্ছে কি শর্ত হচ্ছে, যদি সিম্পলে বাই প্লাস V1 প্লাস আইএনজি থাকে, তুমি কমপ্লেক্স এভাবেই করতে হবে, ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ। আর যদি কম্পাউন্ড করতে বলে, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই একটা এন্ড দিতে হবে। তো কম্পাউন্ডে এন্ড আর দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। বুঝতে পারছো? এটা মনে রাখবা। এখন দেখো এখানে এক্সাম্পল আছে দুইটা, আমরা একটা করে দিব আর একটা তোমাদের HW থাকবে। দেখো এখানে লেখা আছে যে বাই ওয়ার্কিং হার্ড, এর মানে কি কঠোর পরিশ্রম করে উই ক্যান শাইন ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারি। করতে বলছে এটাকে, এখানে আমরা শর্টকাট লিখছি, কমপ্লেক্সকে এখানে CX লিখছি আর কম্পাউন্ডকে আমরা এখানে CP লিখছি। বুঝতে পারছো? তো ওইটা কোন সেন্টেন্সে আছে তুমি হয়তো বা বুঝতে পারছো, যেহেতু এখানে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে বলছে, দ্যাট মিনস এটা আছে সিম্পলে। তাছাড়া আমি কিন্তু তোমাদের উপায় কিন্তু শিখিয়েছি যে কিভাবে চিনবা। বাই প্লাস V1 প্লাস আইএনজি আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এখন মনে করো আমি এটাকে কমপ্লেক্স করব, তো এখানে আমি CX লিখলাম। তো এখানে যে সিম্পল সেন্টেন্সটা আমি দেখব প্রিন্সিপাল ক্লজটা কই। এখানে দেখো তো বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে। এখানে এটা কি ফ্রেজ নাকি ক্লজ? যেহেতু V1 প্লাস আইএনজি আছে, এটার জন্য তুমি বুঝতে পারলা এটা হচ্ছে একটা ফ্রেজ। তাছাড়া যদি একসাথে অর্থ করি যে কঠোর পরিশ্রম করে সম্পূর্ণ সেন্স দেয় না, সো এর নাম হচ্ছে ফ্রেজ। আর উই ক্যান শাইন ইন লাইফ, এটা সম্পূর্ণ সেন্স দিচ্ছে, তার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা করব কি এটাকে, যে প্রথমত হচ্ছে আমরা কমপ্লেক্স করব প্রথমে। তো কমপ্লেক্স যে করব, আমরা জানি কি কমপ্লেক্সে কি থাকে, কমপ্লেক্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আমরা এটা জানি না? জানি কিন্তু। তো এখানে তো একটা প্রিন্সিপাল ক্লজ দেওয়া আছে, তো এখানে যেহেতু তারা একটা দিয়ে দিছে, এটা তো আমার জন্য একটা চান্স বলতে পারি, একটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট বলতে পারি আমি এটাকে। তো এখানে তারা একটা প্রিন্সিপাল ক্লজ দিয়ে দিছে, আমি কি করবো, এটাকে ডিরেক্ট কপি অ্যান্ড পেস্ট করে ফেলবো। মানে হুবহু একটা পাইছি আমি প্রিন্সিপাল ক্লজ, আমি এটা দিয়ে দিব। কি পাইলাম এখানে, উই ক্যান শাইন ইন লাইফ, আমি এখানে লিখে ফেলবো যে উই ক্যান শাইন ইন লাইফ। তো আমার কমপ্লেক্সে একটা প্রিন্সিপাল ক্লজ লাগবে, আমি ওইটা দিয়ে দিলাম। আমার আরেকটা কি লাগবে, সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। তো এখানে আবার শর্ত আছে কি, যদি বাই দিয়ে দেখে সিম্পলে, আমাকে কমপ্লেক্স করতে হলে অবশ্যই ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ থাকতে হবে। তো আমাকে প্রিন্সিপাল ক্লজ দিয়ে দিলাম, তাহলে এখন আমি সাবঅর্ডিনেট ক্লজ শুরু করব কি দিয়ে, ইফ দিয়ে শুরু করব। দিলাম এখানে ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ, এর মানে হচ্ছে মানে হ্যাবোধক। এখানে কোনো নো, নট, নেভার এগুলো থাকবে না, হ্যাবোধক হতে হবে। তো অ্যাফার্মেটিভ ক্লজ, ক্লজের স্ট্রাকচার কি, ক্লজের স্ট্রাকচার হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে, এটাই তো ক্লজের স্ট্রাকচার। তো সাবজেক্ট কই দেখি তো, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে, উই ক্যান শাইন ইন লাইফ, কে উন্নতি করতে পারে, আমরা। তাহলে সাবজেক্ট কে, আমরাই তো। তো এখানে আমি সাবজেক্ট দিলাম উই, তারপরে কি লাগবে আমার, ফাইনাইট ভার্ব লাগবে। তো আমি ভার্বটা দিব কই থেকে, ভার্ব হবে তোমার এই যে ফ্রেজ থেকে, কারণ প্রিন্সিপাল ক্লজ তো আমি হুবহু বসাই দিছি। তো এখন আমি ভার্ব দিব এই যে ফ্রেজ থেকে, ফ্রেজে তো নন ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু এখানে আমার হবে কি ফাইনাইট ভার্ব। তো আমি ভার্বটা যে দিব কোন টেন্সের, প্রেজেন্টের নাকি পাস্টের, ওইটার জন্য আবার দেখতে হবে যে প্রিন্সিপাল ক্লজটা কোন টেন্সে দেওয়া আছে। যে টেন্সে থাকবে ওই টেন্স অনুসারে দিতে হবে। উই ক্যান শাইন, মডেল ভার্বের পরে V1 আছে, আর V1 মানে কি, V1 মানে হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স ধরে দেখি, তাহলে প্রেজেন্ট টেন্সের ভার্ব দিতে হবে। এখানে নন ফাইনাইট ভার্ব আছে ওয়ার্কিং, এখন আমাদের প্রেজেন্ট ফর্মে যদি আনি এই ওয়ার্কিং ভার্বটাকে, কি হবে, উই তো হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, সো এর সাথে কি হবে,
যদি আমরা প্রেজেন্ট টেন্সে আনি, সবাই হয়তো বুঝতে পারতেছো যে এখানে ওয়ার্ক হবে, যে ইফ ইউ ওয়ার্ক। তো সাবজেক্ট উই, ফাইনাইট ভার্ব ওয়ার্ক, আমার ক্লজ হয়ে গেল। আবার বলছিল ইফ থাকবে সামনে, ইফও দিয়ে দিলাম। এখন আমি দেখবো ফ্রেজে আর কিছু এক্সট্রা আছে কিনা। এখানে দেখো হার্ড একটা এক্সট্রা আছে, সো আমি এখানে লিখে দিব হার্ড। তো দেখো ইফ উই ওয়ার্ক হার্ড, আমরা যদি কঠোর পরিশ্রম করি, উই ক্যান শাইন ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারি। হয়ে গেল আমার সেন্টেন্স। এখন একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে কি, কমপ্লেক্স সেন্টেন্স যে কোনোটাকে দুইভাবে লেখা যায়। তো কি হবে, যদি তুমি প্রথমে সাবঅর্ডিনেট ক্লজটা দিয়ে দাও, তো ওই ক্লজটা শেষ হওয়ার পর একটা কমা দেওয়া লাগে। তো এটা শেষ হচ্ছে কই, হার্ডের পর্যন্ত, তো এখানে কমা দিয়ে দিতে হবে। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা যদি আমি পরে নেই, তাহলে আর কমাটা দেওয়া লাগে না। যেমন এটাকে কেউ ঘুরিয়ে লিখতে পারে যে উই ক্যান শাইন ইন লাইফ প্রথমে দিবে, তারপরে দিবে যে ইফ উই ওয়ার্ক হার্ড, আমরা জীবনে উন্নতি করতে পারি যদি আমরা কঠোর পরিশ্রম করি। হয়েছে দুইভাবে, যার যেভাবে ইচ্ছা লিখতে পারো, দ্য চয়েস ইজ ইয়োর্স। এটা শিক্ষককে বলবে ভাবে, বিষয়টা এমন না, তোমার ইচ্ছা, তুমি লিখতে পারবা। তো কমপ্লেক্স ডান। এখন সিপি, কম্পাউন্ড আমরা লিখি, সিপি লিখলাম, অন্য একটা কালার ইউজ করতেছি এখানে। তো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা সুপার ইজি, একেবারে পানির মতো সহজ। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা কি হবে, তুমি প্রথমে দেখবা যে কমপ্লেক্স সেন্টেন্সের মার্কারটা কি আছে বা মার্কারটা কই আছে, যে মার্কারটা আগে দেখবা। দেখো তো এখানে কোনটা কমপ্লেক্স সেন্টেন্সের মার্কার, ইফ উই ওয়ার্ক হার্ড উই ক্যান শাইন ইন লাইফ, মার্কার কোনটা, এই যে ইফ, বুঝতে পারছো, ইফ হচ্ছে কমপ্লেক্সের মার্কার। তো এই মার্কারটাকে তুমি উঠাইয়া দিবা, এবং মনে রাখবা কমপ্লেক্সে ইফ থাকলে কম্পাউন্ডে কি হয়, এখানে দেখো কমপ্লেক্সে আছে ইফ প্লাস এফার্মেটিভ ক্লজ, থাকলে আমাদের কম্পাউন্ডে কি বসে, অ্যান্ড বসে, অ্যান্ড বসে না। তো তুমি কি করবা, এই মার্কারটাকে উঠাইয়া দিবা। যদি কমা থাকে তাহলে আরেকটা ঝামেলা, মানে কমার জায়গা দিতে হবে। আর যদি কমা না থাকতো, এই মার্কারটা উঠাইয়া এই মার্কারের জায়গা দিয়ে দিলেই কিন্তু হয়ে যেত। যেহেতু এখানে কমাটা আছে, তো মার্কারটা মানে কমপ্লেক্সের মার্কার ইফটা উঠে যাবে, আর এই যে কমার পরিবর্তে তুমি জাস্ট এখানে এন্ড দিয়ে দিবা, তোমার সেন্টেন্স কারেক্ট হয়ে যাবে। দেখো এখানে যদি ইফটাকে উঠাইয়া দেই, থাকবে কি, যে উই ওয়ার্ক হার্ড, তারপরে হচ্ছে কমা উঠাই দিলাম, এখানে কি বসবে কমার পরিবর্তে, কম্পাউন্ডে এন্ড বসে দিলাম, এখানে এন্ড। তারপরে আছে কি, যা আছে তা, উই ক্যান শাইন ইন লাইফ। এই তো হয়ে গেল যে উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, অ্যান্ড উই ক্যান শাইন ইন লাইফ, এবং আমরা জীবনে উন্নতি করতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, কম্পাউন্ডে আবার একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে, সেটা হচ্ছে কি, কম্পাউন্ডে তো দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে, তাই না? তো প্রিন্সিপাল ক্লজ দুইটার যদি সাবজেক্ট এবং ভার্ব সেম হয়, তাহলে পরের যে ক্লজটা, এখানে সাবজেক্ট আর ভার্বটা দেওয়া লাগে না, কারণ দুই জায়গায় তো সাবজেক্ট এবং ভার্ব সেম। সো প্রথমবার তো তুমি দিচ্ছ প্রথমটাতে, তো পরেরটাতে দেওয়া লাগে না। বুঝতে পারছো? হয়তো বা তোমরা অনেক সময় সাবজেক্ট এবং ভার্ব সেম নাও পাইতে পারো, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা ভার্ব সেম পাবা, যে প্রথমটার ভার্ব পরেরটার ভার্ব, অথবা প্রথমটার সাবজেক্ট পরেরটার সাবজেক্ট, এভাবে মিলতে পারে। তো মিলতে পারলে না দিলেও হয়। যেমন এখানে দেখো প্রথমটার সাবজেক্ট আছে উই, পরেরটার সাবজেক্ট আছে এখানে উই, প্রথমটার ভার্ব আছে ওয়ার্ক, পরেরটার হচ্ছে ক্যান শাইন ভার্ব। তো ভার্বে মিলে নেই কিন্তু সাবজেক্টে মিলছে। এখন কেউ যদি চায় যে আমি উইটা দিব না, উইটা বাদ দিয়ে দিব, তারটাও কারেক্ট হবে, যে উই ওয়ার্ক হার্ড অ্যান্ড ক্যান শাইন ইন লাইফ। বুঝতে পারছো যে আমরা কঠোর পরিশ্রম করি এবং জীবনে উন্নতি করতে পারি। কি বুঝতে পারছো সবাই, নাকি বুঝতে পারো নাই? আই থিঙ্ক বুঝার কথা। এখন অনেকে বলতে পারে ভাইয়া এটা তো কমপ্লেক্স থেকে করছেন, ইজিটা যদি বলে সিম্পল থেকে করার জন্য কিভাবে করবো? হ্যাঁ, সমস্যা নেই, সিম্পল থেকেও তুমি মানে সিম্পলি করতে পারো। সিম্পল থেকে কিভাবে করবা, দেখো সেন্টেন্সটা হচ্ছে বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান শাইন ইন লাইফ, এটা আমাদের কোয়েশ্চেন। সো এটা থেকে আমরা কম্পাউন্ড করব, সিম্পল থেকে করব, কমপ্লেক্স থেকে না। তো এখানে তো এই যে প্রিন্সিপাল ক্লজ একটা দেওয়া আছে না, তো তুমি এই প্রিন্সিপাল ক্লজটা প্রথমে নিয়ে নিবা, যে উই ক্যান শাইন ইন লাইফ, এটা মনে করো এখানে আমি লিখলাম যে উই ক্যান শাইন ইন লাইফ। এখন আমি সিম্পল দেখে করতেছি কম্পাউন্ড। তারপরে এখানে আছে বাই ওয়ার্কিং হার্ড, তুমি তো ক্যাপশন বলছিলাম মনে রাখার জন্য, বাই থাকলে তোমার কমপ্লেক্সে ইফ বসে, কম্পাউন্ডে কি বসে, এন্ড বসে। তো এন্ডটা মধ্যে হয়, তুমি তো এটা জানো, কোঅর্ডিনেটিং কনজাংশন। সো তুমি এখানে এন্ডটাও দিয়ে দিবা, এন্ড দিয়ে দিব। তারপরে হচ্ছে এখানে বাই ওয়ার্কিং হার্ড আছে। এখন তুমি জানো তোমার কম্পাউন্ডে দুইটাই প্রিন্সিপাল ক্লজ হয়, তো এই পাশে আরেকটা প্রিন্সিপাল ক্লজ লাগবে, আমার সাবজেক্ট লাগবে আর ফাইনাইট ভার্ব লাগবে। সাবজেক্টকে বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান শাইন ইন লাইফ, উই হচ্ছে সাবজেক্ট, সো তুমি এখানে উই দিবা। তারপরে লাগবে কি, তোমার ফাইনাইট ভার্ব লাগবে। এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তো ওই যে নন ফাইনাইট ভার্বটাকে তুমি ফাইনাইট বানাইবা।
এখানে আছে ওয়ার্কিং, ওয়ার্কিং থেকে যদি আমরা ভার্ব নিই ওয়ার্ক হবে। কিভাবে নিলাম? কারণ প্রিন্সিপাল ক্লজে প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য প্রেজেন্ট টেন্সের ভার্ব নিলাম। তারপরে দেখো এক্সট্রা কিছু আছে কিনা, আছে এখানে একটা হার্ড, তুমি হার্ড দিয়ে দিবা। দেখো তোমাকে আমি সিম্পল দেখো করে দেখাইলাম যে উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ক্যান শাইন ইন লাইফ। কি বুঝতে পারছো? আচ্ছা সমস্যা নাই, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টাইপ। আমরা 10টা টাইপ শিখবো, তো একটার পরে 2টা 3টা মানে 3-4টা পড়ার পর তোমার মধ্যে একটা মানে কি বলা যায়, একটা সেন্স কাজ করবে, একটা সেন্স গ্রো করবে তোমার মধ্যে, তখন তুমি এমনি পারবা। এটা তো জাস্ট বিগিনিং, মানে প্যারা নিও না বা তোমরা মানে ফেড আপ হইও না বা বোর্ড হইও না, একটু কাইন্ডলি ক্লাসটা করবা A to Z সম্পূর্ণ ক্লাসটা করলে আই থিঙ্ক তোমার আর কোনো ডাউট থাকবে না অ্যাবাউট সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আচ্ছা 1 নাম্বার শেষ, আমরা মুভ করি 2 নম্বরে। তো দেখো এখানে 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে আছে কি, আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, এই যে সিম্পলে এই পার্ট 1 প্রিন্সিপাল ক্লজ প্লাস মাইনাস ফ্রেজ, কমপ্লেক্স হচ্ছে প্রিন্সিপাল ক্লজ একটা, সাবঅর্ডিনেট একটা, কম্পাউন্ডের দুই পাশে 2টা প্রিন্সিপাল, মধ্যে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এই জিনিসটা সবগুলোর সাথে মনে রাখতে হবে। মাঝে মধ্যে হয়তো লাগবে না কাজে, বাট মনে রাখা দরকার। এখন 2 নম্বর যে টাইপ বা রুল যদি বলি, যদি সিম্পল সেন্টেন্সে তুমি উইদাউট প্লাস V1 প্লাস আইএনজি পাও, উইদাউট প্লাস V1 প্লাস আইএনজি পাও, কমপ্লেক্স করার জন্য তোমাকে অবশ্যই ইফ প্লাস নেগেটিভ ক্লজ অথবা আনলেস প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ ইউজ করতে হবে। হয় ইফ এর পরে নেগেটিভ ক্লজ দিবা, না হয় আনলেস এর পরে অ্যাফার্মেটিভ ক্লজ দিবা। কেন? আনলেস মানে যদি না, এটা দ্বারা নেগেটিভ এমনি বোঝায়, তো তারপরে আর নেগেটিভ হয় না, অ্যাফার্মেটিভ হয়। আর ইফ এরপরে নেগেটিভ বসবে। আর কম্পাউন্ড করার সময় তোমাকে অর ইউজ করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে এক্সাম্পল প্রত্যেকটাতেই 2টা করে আছে, একটা আমি করে দিব আর একটা তোমাদের HW, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে, প্রথমটা এখানে বলছে যে উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়াশোনা না করে দে কুডন্ট পাস ইন দ্য এক্সাম, তারা পরীক্ষায় পাস করতে পারতো না। এটাকে করতে বলছে কি কমপ্লেক্স, আর হচ্ছে কি সিপি মানে কম্পাউন্ড, 2টাই করতে বলছে। তো আমরা কিভাবে করবো বলো তো? প্রথমে এটা কোন সেন্টেন্স আছে তোমরা বুঝতেই পারতো, সেখানে উইদাউট প্লাস V1 প্লাস আছে, সো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আবার এই অংশটুকু হচ্ছে ফ্রেজ, এটা তোমরা চিনতে পারলা। তারপরে আছে দে কুড নট পাস ইন দ্য এক্সাম, তারা পরীক্ষা পাস করতে পারতো না, এটা সম্পূর্ণ সেন্স দিচ্ছে, সো তার নাম হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। আর তোমাকে করতে বলছে কি কমপ্লেক্স করতে বলছে, তাই না? তো কমপ্লেক্স করার সময় আমরা জানি কি একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট থাকবে। এখন তারা তো একটা দিয়ে দিছে, এই যে দে কুড নট পাস ইন দ্য এক্সাম, এটা তো প্রিন্সিপাল তারা দিয়ে দিছে। তো আমি কি করবো, আমি ওইটা ডিরেক্ট কপি এন্ড পেস্ট করব। আমি এখানে লিখলাম কমপ্লেক্স, এখানে আমি লিখবো যে দে কুডন্ট পাস ইন দ্য এক্সাম। আমার একটা প্রিন্সিপাল ক্লজ লাগবে, আমি ওইটা দিয়ে দিলাম। এখন দরকার আমার আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? তো সাবঅর্ডিনেট ক্লজটা কিভাবে হবে, এই যে দেখো এখানে তারা বলে দিছে যদি উইদাউট দিয়ে থাকে সিম্পল সেন্টেন্স উইদাউট প্লাস V1 প্লাস আইএনজি, তাহলে তোমাকে ইফ প্লাস নেগেটিভ ক্লজ দিতে হবে অথবা আনলেস দিয়ে। আমরা 2টা ভাবে দেখাবো। প্রথম দেখো ইফ দিয়ে করি, যে প্রথমে দিলাম ইফ, তারপরে কি লাগবে নেগেটিভ ক্লজ, মানে না বোধক বাক্যাংশ হবে। এখন তুমি নেগেটিভ ক্লজ বানাবা কিভাবে, সাবজেক্টের পরে ডোন্ট, ডাজন্ট অথবা ডিডেন্ট দিয়ে তুমি নেগেটিভ ক্লজ বানাতে পারবা। সাবজেক্টের পর কি দিবা, ডোন্ট অথবা ডাজন্ট। ডাজন্ট কখন হবে, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ডাজন্ট, আর অন্য সব ক্ষেত্রে মানে প্রেজেন্ট টেন্সে ডোন্ট হবে। আর পাস্ট টেন্সে সবার সাথেই ডিডেন্ট বসে, এভাবে তুমি নেগেটিভ ক্লজ বানাবা, মনে থাকবে। আচ্ছা এখন আমার দরকার সাবজেক্ট, উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি দে, তারা পারতো না, সাবজেক্ট কি এখানে THEY দে দিলাম, ঠিক আছে? এখন আমার লাগবে নেগেটিভ। এখন দেখবো আমি এটা কোন টেন্সে করব, আমাকে দেখতে হবে প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে আছে। দে কুডন্ট পাস ইন দ্য এক্সাম, এটা কোন টেন্স, কুডন্ট যেহেতু আছে সো আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে পাস্ট টেন্স, তাই না? তো পাস্ট টেন্সে নেগেটিভ বানাবো কিভাবে আমরা, ডিডন্ট দ্বারা। তো লিখলাম আমি এখানে ডিডন্ট, ইফ দে ডিডন্ট। তো এরপরে লাগবে কি আমার ফাইনাইট ভার্ব লাগবে। তো ডিডন্ট, ডোন্ট, ডাজন্ট, ডিডন্টের পরে সবসময় মূল ভার্ব বসে। তো ওই ভার্বটা দিব কই থেকে, আমি এই ফ্রেজ থেকে দিব। ফ্রেজের মধ্যে তো নন ফাইনাইট ভার্ব থাকে, তো নন ফাইনাইট এই যে দেখো স্টার্টিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এটা যদি আমি V1 বানাই স্টার্টিং থেকে কি হবে, স্টাডি, যে ইফ দে ডিডন্ট স্টাডি। তারপরে দেখবো আমি এক্সট্রা কিছু আছে কিনা, এখানে আছে অ্যাটেন্টিভলি, আমি লিখে দিব এখানে অ্যাটেন্টিভলি। এখন দেখো ইফ হচ্ছে মার্কার,
মানে তোমার সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। যদি সাবঅর্ডিনেট ক্লজটা বাক্যের শুরুতে দেখে তাহলে এটা লেখার পরপরই তোমাকে একটা কমা দিতে হবে, ঠিক আছে? তো ইফ দে ডিডন্ট স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তারা মনোযোগ সহকারে পড়াশোনা করতো না, দে কুড নট পাস ইন দ্য এক্সাম, তারা পরীক্ষায় পাস করতে পারতো না। কি বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো সবাই। তারপরে দেখো যে ভাইয়া ইফ দিয়ে তো করলেন, এখন আনলেস দিয়ে করেন। তো আনলেস দিয়ে এখানে আমি আবারও সিএক্স লিখতেছি, আবারও কমপ্লেক্স করতেছি আনলেস দিয়ে। তো কথা একটাই, আনলেস দিয়ে করো আর ইফ দিয়ে করো, প্রিন্সিপাল ক্লজ তো তারা একটা দিয়ে দিছে, সো আমি ওইটাকে তো হুবহু বসাইতে পারি। সো এখানে আমি প্রথমে লিখে নিলাম যে দে কুডন্ট পাস ইন দ্য এক্সাম, আমি ওইটা আগে লিখে নিলাম কারণ এটা হুবহু বসবে। এখন আমি আনলেস দিয়ে করব, দিলাম প্রথমে আনলেস, আনলেস দিলাম, তারপরে আমি সাবজেক্টের দে এটাও আমি জানি, সো এটাও আমি লিখে দিলাম দে, আনলেস দে। তারপরে কি বলছে, অ্যাফার্মেটিভ ক্লজ, মানে এখানে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এগুলা হবে না, অ্যাফার্মেটিভ ক্লজ হবে। তো আমি এই ক্লজটা বানাবো কি হবে, সাবজেক্ট দিলাম, এখন লাগবে আমার ফাইনাইট ভার্ব লাগবে। তো আমি দেখবো ওইটা প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে আছে, দে কুডন্ট পাস ইন দ্য এক্সাম, এটা তো পাস্ট টেন্সে আছে, সো আমার ভার্বটাকেও পাস্ট ফর্মে নিতে হবে। এখানে ভার্ব আছে নন ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব আছে স্টার্টিং, তো এটাকে যদি আমি পাস্ট টেন্সে নেই তাহলে কি হবে, স্টাডিড হবে। লিখলাম আমি এখানে স্টাডিড। আচ্ছা লেখাটা কেমন হয়ে গেল, এই যে আনলেস দে স্টাডিড, তারপরে কি আছে এক্সট্রা, যে অ্যাটেন্টিভলি লিখে দিলাম এখানে অ্যাটেন্টিভলি। তো আনলেস দে স্টাডিড অ্যাটেন্টিভলি দে কুডন্ট পাস ইন দ্য এক্সাম, যে তারা পরীক্ষায় পাস করতে পারতো না। যদি না তারা মানে মনোযোগ সহকারে পড়াশোনা করতো, তারা পরীক্ষায় পাস করতে পারতো না। মনোযোগ সহকারে পড়াশোনা করছে বিদায় তারা পাস করতে পারছে। বুঝতে পারছো? সো দেখো আমি কিন্তু দুইভাবেই করে দিলাম। এখন রইল বাকি আমরা কম্পাউন্ড করবো কিভাবে। কমপ্লেক্সটা তো কম্পাউন্ড করা ইজি বলছিলাম, তাই না? আচ্ছা এখানে অন্য একটা পেন ইউজ করি। এখন এটা আমরা করব কি, যে কম্পাউন্ড, তাহলে আমি এখানে লিখলাম সিপি, আমরা কিভাবে কম্পাউন্ড করব। তো কম্পাউন্ডে কমপ্লেক্স থেকে তো বললাম ইজি, কিভাবে ইজি, যে আমরা মার্কারটা দেখবো কই, মার্কারটাকে উঠাই দিব আর কমার পরিবর্তে আমরা কি দিয়ে দিব, কমপ্লেক্স থেকে যেহেতু করতেছি আনলেস বা ইফ প্লাস নেগেটিভ থাকলে আমরা ওর দিয়ে দিব। তো দেখো আমরা যদি এই আনলেস থেকে করি, আনলেস তো হচ্ছে তার মার্কার, আনলেসটাকে উঠাই দিব। আর এই যে দেখো কমা, কমার পরিবর্তে কি হবে, যদি আনলেস থাকে ওর বসে, তাহলে আমরা এখানে কি দিতে পারি, আনলেস যদি উঠাই দেই তাহে কি, তাহে কি এখানে বলো তো, আনলেস উঠাই দিলে দে স্টাডিড, ধরো এটা আবারও এভাবে হয়ে গেল, দে স্টাডিড অ্যাটেন্টিভলি, তারা মনোযোগ সহকারে পড়াশোনা করেছিল। আর এটা কমা উঠাই দিলাম, এখানে আমরা জানি এর পরিবর্তে অর বসে, তারপরে আবার যা আছে তা, দে কুডন্ট পাস ইন দ্য এক্সাম, দে কুডন্ট পাস ইন দ্য এক্সাম। এই তো হয়ে গেল যে দে স্টাডিড অ্যাটেন্টিভলি, তারা মনোযোগ সহকারে পড়াশোনা করেছিল, অর অথবা দে কুডন্ট পাস ইন দ্য এক্সাম, অথবা তারা পরীক্ষায় পাস করতে পারতো না। একেবারে সিম্পল। এখন দেখো একটা ঝামেলা আছে অবশ্য এখানে। এখন মনে করো ভাইয়া এখানে আনলেস দিয়ে আসলো না, তোমার ইফ দিয়ে আসলো, ওইটা আসলো ইফ দে ডিড নট স্টাডি অ্যাটেন্টিভলি দে কুডন্ট পাস ইন দ্য এক্সাম। যদি এখানে ইফ দিয়ে আসতো তাহলে আমরা কিভাবে সলভ করতাম। এখানে তো আমাদের কম্পাউন্ডে অর বসে। দেখো তুমি একটু জাস্ট চিন্তা করো, ইফটাকে আমরা উঠাই দিতাম আর এখানে কি করতাম, এই যে কমাটার পরিবর্তে আমরা একটা অর দিতাম। এখন দেখো তো হয় কিনা, যে দে ডিড নট স্টাডি অ্যাটেন্টিভলি, তারা মনোযোগ সহকারে পড়াশোনা করেনি, অর দে কুড নট পাস ইন এক্সাম, তারা অথবা তারা পরীক্ষা পাস করতে পারতো না। এটা কি মিলছে? না। অর সাধারণত সেই সকল সেন্টেন্সে ব্যবহৃত হয় যে ওয়ারের আগে একটা পজিটিভ থাকে, তারপরে একটা নেগেটিভ ক্লজ বা সেন্টেন্স থাকে আর কি। তো এখানে দেখো দুইটাই তো নেগেটিভ, মিললো এটা? এটা কিন্তু মিলে নাই, কারণ ওরের সাথে দেখো তুমি অর্থ পূরণই তো হচ্ছে না, যে দে ডিড নট স্টাডি অ্যাটেন্টিভলি অর দে কুডন্ট পাস ইন দ্য এক্সাম, এটা কি মিলে? মিলে না। তো যদি তোমার ইফ দিয়ে থাকে তাহলে কি করবা, ইফ দিয়ে থাকলে যে তুমি এটাকে, যে এই যে প্রথম যে ক্লজটা, ইফটাকে উঠাই দিবা আর ওইটাকে জাস্ট পজিটিভ বানাই ফেলবা। এটা আসছে নেগেটিভ, তুমি জাস্ট অ্যাফার্মেটিভ করে ফেলবা। তো অ্যাফার্মেটিভটা করবে কিভাবে, ইফটাকে উঠাই দিলা, তাহলে সাবজেক্ট কি থাকবে, এখানে দে থাকবে, তুমি লিখবা এখানে দে। এখন তুমি এটাকে কি বানাবা, অ্যাফার্মেটিভ বা পজিটিভ বানাবা। তো এখানে আছে ডিড নট স্টাডি,
মানে তারা পড়াশোনা করেনি, পাস্ট টেন্স এভাবে নেগেটিভ ছিল। সো এখানে তুমি জাস্ট পজিটিভ করলে কি হয়ে যাবে, ডিড নটটা উঠে যাবে আর এটা পাস্ট টেন্স হয়ে যাবে, স্টাডিড। যে দে স্টাডিড অ্যাটেন্টিভলি, তারা মনোযোগ সহকারে পড়াশোনা করেছিল। ওর অথবা এই যে পরে দে কুডন্ট পাস ইন দ্য এক্সাম, যে তারা মনোযোগ সহকারে পড়াশোনা করেছিল অথবা তারা পরীক্ষা পাস করতে পারতো না। দেখো বুঝতে পারছো কিনা, এখানে একটা এক্সেপশন বা একটা ঝামেলা ছিল, এই জন্য সলভ করে দিলাম। এটা একটা স্ক্রিনশট অথবা লিখে নাও, কারণ এরপরে এটাতে আরেকটা ঝামেলা আছে, ওইটাও দেখাতে হবে। আচ্ছা, আই থিঙ্ক তোমরা স্ক্রিনশট নিয়ে নিছো। এখন আমি এটা একটু মুছে ফেলি। এখন দেখো এখানে একটা এক্সাম্পল 1 শেষ, এখন হচ্ছে 2 নাম্বার। এটাতে একটা ঝামেলা আছে, দেখো উই শুড নট মেমোরাইজ দ্য অ্যান্সার উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক। যে উই শুড নট মেমোরাইজ দ্য অ্যান্সার, আমাদের যে উত্তর মুখস্থ করা উচিত না উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক, মানে টপিক না বুঝে আমাদের অ্যান্সার বা উত্তর মুখস্থ করা উচিত না। তো এখানে দেখো উইদাউট প্লাস V1 প্লাস আইএনজি শুরুতে ছিল, আর এখানে কই আছে উইদাউট প্লাস ভার্ব প্লাস উইদাউট প্লাস V1 প্লাস আইএনজি পরে আছে। তার মানে কি এখানে এই অংশটুকু উই শুড নট মেমোরাইজ দ্য অ্যান্সার, এটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ, আর এই অংশটুকু হচ্ছে ফ্রেজ। এখন মনে করো এটা তুমি কমপ্লেক্স করতে পারবা ইজিলি, কিন্তু প্রবলেমটা হয় কম্পাউন্ডে। তো আমরা কমপ্লেক্সটা করব কিভাবে, যেহেতু এখানে একটা প্রিন্সিপাল ক্লজ দেওয়া আছে, আমরা কি করব কমপ্লেক্স করার ক্ষেত্রে এই প্রিন্সিপাল ক্লজটাকে কপি অ্যান্ড পেস্ট করব। এখান থেকে আমরা কপি করলাম আর এখানে আমরা পেস্ট করব যে উই শুড নট মেমোরাইজ দ্য অ্যান্সার। এই যে আমরা প্রিন্সিপাল ক্লজটা দিয়ে দিলাম। এখন আমরা তো জানি যে উইদাউট প্লাস V1 প্লাস আইএনজি থাকলে আমাদের কি দিতে হয়, যে ইফ প্লাস নেগেটিভ ক্লজ অথবা আনলেস প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ, যে কোনো একটা, তাই না? তো এখানে উই শুড নট মেমোরাইজ দ্য অ্যান্সার, এখন আমরা মনে করো যে এখানে দিয়ে দেই, কি দিয়ে দিব, মনে করো ইফ দিয়ে দিলাম। এখানে আমরা যদি ইফ দিয়ে দেই তাহলে মিলে কিনা দেখো। তো ইফ এর পরে হবে কি নেগেটিভ ক্লজ, তাই না? তো আমরা ইফ দিলাম, তারপর আমাদের সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কে এখানে দেখো তো উই শুড নট মেমোরাইজ দ্য অ্যান্সার উইদাউট উই, মানে আমরা। তো এখানে আমরা সাবজেক্ট দিব উই, তারপরে আমাদের কি লাগবে নেগেটিভ ক্লজ। তো এখানে কোন টেন্সে আছে উই শুড নট, মডাল ভার্ব প্লাস V1 আছে। তো শুড দ্বারা আমরা প্রেজেন্ট টেন্স বুঝে দেখি, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স এটাকে নেগেটিভ করব। তো প্রেজেন্ট টেন্সে আমরা জানি ডোন্ট বা ডাজন্ট বসে। ডাজন্ট হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে, কারণ উই তো হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, সো তার সাথে ডোন্ট হবে। তো আমি এখানে লিখে দিলাম ডোন্ট। তারপরে হচ্ছে ভার্ব লাগবে, মানে মূল ভার্ব লাগবে। তো ভার্বটা আমরা কই দেখে দেই, সিম্পল সেন্টেন্সের ফ্রেজ থেকে দেই। তো উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, এই যে দেখো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব, তাকে যদি আমরা ফাইনাইট ভার্ব বানাই বা মূল ভার্বে আনি তাহলে কি হবে আন্ডারস্ট্যান্ড হবে। তো লিখলাম এখানে আন্ডারস্ট্যান্ড, যে ইফ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তারপর এক্সপ্রেশন কি আছে এখানে দ্য টপিক। এই তো হয়ে গেল যে উই শুড নট মেমোরাইজ দ্য অ্যান্সার, আমাদের উত্তর মুখস্থ করা উচিত না ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, যদি আমরা টপিক না বুঝি। হয়ে গেল না? এটা ইজিলি করতে পারলাম, কিন্তু প্রবলেম হচ্ছে এটা যে সিপি মানে কম্পাউন্ডটা করবা কিভাবে। দেখো তো আমরা কম্পাউন্ডের জন্য আমি কি বলছিলাম এতক্ষণ, যে দেখবা কমপ্লেক্স থেকে বলতে স্পেশালি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা এটা ইজি, মানে হার্ড হবে, বাট সিম্পল থেকে একেবারে ইজি। তো দেখো এখানে কমপ্লেক্স থেকে আমরা কিভাবে করি, দেখো তোমার যেটা আমি আগে শিখিয়েছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সের মার্কারটা বের করবা। ইফ তোমরা মার্কার মনে করে বের করলা, এখন তোমরা জানো ইফ থাকলে আমরা কম্পাউন্ড করি ওর দিয়ে। তুমি এখানে ওর দাও, দেখো তো ওর তো মিলে কিনা, যে উই শুড নট মেমোরাইজ দ্য অ্যান্সার, আমাদের উত্তর মুখস্থ করা উচিত না, ওর অথবা উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, অথবা আমরা টপিকটা বুঝি না। মিলছে? বলো মিলছে কিনা? এটাকে মিনিংফুল হয়? মিনিংফুল কিন্তু হয় না। তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, যে এখানে আছে উই শুড নট মেমোরাইজ দ্য অ্যান্সার, আমাদের উত্তর মুখস্থ করা উচিত না, ওর অথবা উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, যে অথবা আমরা টপিকটা বুঝতে পারি না, এটা তো মিনিংফুল হচ্ছে না। তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা যদি এটাকে ঘুরিয়ে দেই, যে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, এখানে ওই যে নর্মাল যে ওর এভাবে আসলে মিলবে না। আমরা কিভাবে করতে পারি, আমরা প্রথমে দিব যে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। আমরা কি আগেই টপিকটাকে মানে মুখস্থ করে ফেলি, নাকি আগে বোঝা দরকার বা বুঝতে হয়, আগে বুঝতে হয়। সো আমরা এটা এভাবে করতে পারি যে উই
don't understand the topic, আমরা টপিকটা বুঝতে পারি না, and so এবং তাই we should not memorize the answer, এবং তাই আমাদের কি উত্তরটা মুখস্থ করা উচিত না। সো তুমি এখানে যদি কমা দিয়ে and so এবং তাই অথবা অথবা এভাবে বলতে পারো যে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, আমরা টপিকটা বুঝি না, অ্যান্ড উই শুড নট মেমোরাইজ দ্য অ্যান্সার। অথবা তুমি অ্যান্ড সো দিতে পারো, অথবা শুধু সো দিতে পারো, অথবা অ্যান্ড সো দিতে পারো, যে কোনো একটা দিলে হবে। তো অ্যান্ড সো উই শুড নট মেমোরাইজ দ্য অ্যান্সার। এই তো হয়ে গেল যে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, আমরা টপিকটা বুঝি না, অ্যান্ড সো এবং তাই উই শুড নট মেমোরাইজ দ্য অ্যান্সার, যে এবং তাই আমাদের উত্তর মুখস্থ করা উচিত না। কিন্তু তুমি সিম্পল দেখে করলে আবার ইজিলি করতে পারতা এটা, যে সিম্পল দেখে করলে আমরা কিভাবে করতে পারতাম, যে আমরা এভাবে করতে পারতাম যে উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য টপিক ফার্স্ট, আমরা প্রথমে টপিকটা বুঝবো, দেন অ্যান্ড দেন, অথবা দেন অ্যান্ড দেন এবং পরে উই শুড মেমোরাইজ দ্য অ্যান্সার। আচ্ছা এখানে তো আবার নেগেটিভ বলছে, তো আমরা কি বলতে পারি এখানে, যে উই শুড নট মেমোরাইজ দ্য অ্যান্সার উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক, তাহলে আমরা এটা বলতে পারি যে উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য টপিক ফার্স্ট, আমাদের প্রথমে টপিকটা বোঝা উচিত, অ্যান্ড দেন উই শুড মেমোরাইজ দ্য অ্যান্সার, তারপরে আমরা অ্যান্সারটা মুখস্থ করবো, এভাবে করতে পারি। তো যাই হোক এখানে তোমাদেরকে কম্পাউন্ড কমপ্লেক্স দুইভাবেই দেখানো হয়েছে, সো আই থিঙ্ক তোমরা এই পার্টটাও বুঝতে পারছো। যদি এটাকে সিম্পল দেখে করতে বলতো তাহলে আমরা কিভাবে করতাম, আমরা সিম্পল দেখে কিন্তু এটা কম্পাউন্ড ইজিলি করতে পারতাম। যেমন এখানে সেন্টেন্স আছে কি উই শুড নট মেমোরাইজ দ্য অ্যান্সার উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক, এভাবে ছিল তাই না? তো এখানে তো এটা প্রিন্সিপাল ক্লজ ছিল, তো এভাবে আসলে হুবহু এখানে মিলবে না বিষয়টা, আমি তো বললাম এটা একটু কমপ্লিকেটেড, এই জন্য একটু ডিফারেন্টলি করতে হবে। তো আমরা কম্পাউন্ড যদি করতাম সিম্পল থেকে আমরা এভাবে বলতাম যে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, আমরা টপিকটা বুঝি না বা বুঝতে পারি না, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক অ্যান্ড এবং উই শুড নট মেমোরাইজ দ্য অ্যান্সার, এবং আমাদের এই উত্তরটা মুখস্থ করা উচিত না। অথবা অ্যান্ড সো বলতে পারো, অ্যান্ড সো উই শুড নট মেমোরাইজ দ্য অ্যান্সার, এভাবে কিন্তু আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করতে পারি। আচ্ছা তারপরে দেখো 3 নাম্বার, এখানে আছে কি যে 3 নম্বরে হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, যার বাংলা হচ্ছে সত্ত্বেও, এরপরে আছে অলদো বা দো, এর বাংলা হচ্ছে যদিও, তারপর আছে বাট। মানে কি সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দেখে আমরা কমপ্লেক্স করব অলদো অথবা দো দিয়ে, আর কম্পাউন্ড করব আমরা বাট দিয়ে, ঠিক আছে? তো দেখো এখানে একটা এক্সাম্পল লেখা আছে, ইনস্পাইট অফ ওয়েস্টিং টাইম, সময় অপচয় করা সত্ত্বেও হি জয়েন্ট দ্য মিটিং, সে সভায় যোগদান করেছিল। তো এটাকে করতে বলছে কমপ্লেক্স আবার কম্পাউন্ড দুইটাই। তো তোমরা বুঝতেই পারতেছো এটা আছে সিম্পল সেন্টেন্সে। এখন বলো তো কোনটা ফ্রেজ কোনটা ক্লজ, যে ইন স্পাইট অফ ওয়েস্টিং টাইম, সময় অপচয় করা সত্ত্বেও, ইটস এ ফ্রেজ, আর হি জয়েন্ট দ্য মিটিং, সে সবাই যোগদান করেছিল, ওইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার? সো এখন আমরা যেহেতু কমপ্লেক্স করব, কমপ্লেক্সে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ হয়, তো আমরা এখানে যেহেতু একটা প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেছি, সো আমরা ওইটা দিয়ে দিব। এখানে আমি লিখলাম কমপ্লেক্স, ঠিক আছে? এখানে হি জয়েন্ট দ্য মিটিং, আমি ওইটা দিয়ে দিব যে হি জয়েন্ট দ্য মিটিং। এই যে আমি ওইটা দিয়ে দিলাম যে আমার একটা প্রিন্সিপাল ক্লজ দরকার, আমি এটা দিয়ে দিলাম। এখন লাগবে কি আমার আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। তো মনে রাখতে হবে তোমাকে, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দেখলে কমপ্লেক্স করার সময় অবশ্যই তুমি অলদো বা দো ইউজ করবা। সো আমি এখানে মনে করো অলদো দিলাম, যে কোনো একটা দিলেই হবে, আমি দিলাম অলদো। তো আমার সাবঅর্ডিনেট ক্লজ মানে সাবজেক্ট লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে। তো সাবজেক্টকে ইনস্পাইট অফ ওয়েস্টিং টাইম হি জয়েন্ট দ্য মিটিং, সে মিটিংয়ে যোগদান করেছিল। কে যোগদান করেছিল? সে, তার মানে এখানে হি হচ্ছে সাবজেক্ট, তো দিলাম এখানে আমি হি, অলদো হি। তারপরে লাগবে কি আমার ফাইনাইট ভার্ব লাগবে। তো ভার্ব দিও কি হবে, দেখবো প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে আছে, হি জয়েন্ট দ্য মিটিং, এটা আছে পাস্ট টেন্সে, তাই না? তো পাস্ট টেন্সে যেহেতু আছে আমার ভার্বটাও দিতে হবে পাস্ট টেন্সের। এখানে নন ফাইনাইট ভার্ব ওয়েস্টিং আছে, তো এটাকে যদি আমি পাস্ট টেন্সে নিই তাহলে কি হবে, ওয়েস্টেড। তো লিখলাম আমি এখানে ওয়েস্টেড, অলদো হি ওয়েস্টেড, আমার কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। এখন আমি দেখবো ফ্রেজে এক্সট্রা কিছু আছে কিনা, আছে, এখানে একটা টাইম দেওয়া আছে, এটা লিখে দিলাম।
তো দেখো অলদো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, যেহেতু শুরুতে আছে তো ওইটা শেষ হওয়ার পর একটা কমা দিতে হবে, আমি কমা দিয়ে দিলাম, আমার সেন্টেন্স হয়ে গেল যে অলদো হি ওয়েস্টেড টাইম হি জয়েন্ট দ্য মিটিং, যদিও সে সময় নষ্ট করেছিল সে সবাইও যোগদান করেছিল। বুঝতে পারছো? এখন এটাকে কেউ চাইলে অন্যভাবে লিখতে পারতো যে হি জয়েন্ট দ্য মিটিং দো বা অলদো হি ওয়েস্টেড টাইম। আমরা যদি এখন এটাকে কম্পাউন্ড করি কিভাবে করব, আমরা প্রথমেই দেখব কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করি, আমি এখানে সিপি লিখতেছি যে সিপি আমরা কিভাবে কম্পাউন্ড করব। আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্সের মার্কারটা কই, এই যে দেখো অলদো হচ্ছে মার্কার, এই মার্কারটাকে উঠায় দিব, তারপরে দেখবো কমা আছে কিনা, এই যে কমা যেহেতু আছে এই কমার জায়গায় যদি কমপ্লেক্সে অলদো বা দৌ থাকে কম্পাউন্ড করার সময় সেখানে বাট বসে যায়, তাই না? সো এখানে আমরা একটা বাট দিয়ে দিব, তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে। যদি একসাথে লিখে ফেলি হি ওয়েস্টেড টাইম, এই কমার পরিবর্তে কি দিব বাট, হি জয়েন্ট দ্য মিটিং। এই তো আমার সেন্টেন্স হয়ে গেল যে হি ওয়েস্টেড টাইম, সে সময় নষ্ট করেছিল কিন্তু হি জয়েন্ট দ্য মিটিং, সে সবাইও যোগদান করেছিল। কি বুঝতে পারছো? এখন দেখো আমি যেটা বললাম স্ট্যান্ডার্ড যদি করতে চাও, প্রথম যে প্রিন্সিপাল ক্লজ এখানে হি সাবজেক্ট ভার্ব ওয়েস্টেড, পরেরটাতে আছে হি আর ভার্ব আছে কি জয়েন্ট, তো এই যে সাবজেক্ট এখানে এখানে মিল আছে, সো এটা না দিলেও তোমারটা হয়ে যাবে, এখানে যদি হি না দাও তোমারটা কারেক্ট হবে, হি ওয়েস্টেড টাইম বাট জয়েন্ট দ্য মিটিং। বুঝতে পারছো? এখন কে বলতে পারে ভাইয়া সিম্পল দেখে করে দেখান, সিম্পল দেখে আর কি করে দেখাবো, মানে বারবারই তো এগুলোই বলতেছি, তাও দেখো হি জয়েন্ট দ্য মিটিং, এটা আমি প্রথমে দিয়ে দিব হি জয়েন্ট দ্য মিটিং। তো তুমি জানো তোমার যদি সেন্টেন্সে সিম্পল যদি ইনস্পাইট অফ থাকে তোমার কম্পাউন্ড করার ক্ষেত্রে বাট ইউজ করতে হবে, এরপর আমি বাটটাও দিয়ে দিব, তারপরে তুমি জানো তোমার এই পাশেও আরেকটা প্রিন্সিপাল ক্লজ হবে। তো প্রিন্সিপাল ক্লজ বানাবা কি হবে, একটা সাবজেক্ট লাগবে আর একটা ফাইনাইট ভার্ব লাগবে। তো সাবজেক্ট আমি দিয়ে দিব এখানে, যেহেতু এখানে পাইলাম হি আমি হি দিয়ে দিব, তারপরে আমার ভার্ব লাগবে, এখন ভার্বটা কিভাবে দিব দেখবো প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে আছে ওই টেন্স অনুসারে আমি ভার্ব দিয়ে দিব এখানে ওয়েস্টেড, তারপরে দেখবো আমি ফ্রেজের মধ্যে এক্সট্রা কিছু আছে কিনা এক্সট্রা অংশটুকু দিয়ে দিব, তাহলে তো হয়ে গেল যে হি ওয়েস্টেড টাইম বাট হি জয়েন্ট দ্য মিটিং। এভাবে আমি করে ফেলবো, সিম্পল দেখে কম্পাউন্ড করতে পারবো। এখন কারো আবার প্রশ্ন হতে পারে ভাইয়া কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করে দেখান, তুমি যেভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করছো সেই একইভাবে তুমি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করে ফেলবা। যেমন এখানে তুমি হি ওয়েস্টেড এটা কিভাবে দিছিলা, আর এখানে যে বার দিছো কিসের পরিবর্তে দিছো, এই বারটা দিছো তো কমার পরিবর্তে, তাই না? এই বারটা উঠাই দিয়ে কমা দিয়ে দিবা, আর এখানে তুমি কি উঠাইছিলা, এখানে অলদো উঠাইছিলা, তো তুমি এখানে জানো যে বার থাকলে কমপ্লেক্সে অলদো বা দো বসে, তুমি শুরুতে এখানে অলদো বা দো দিয়ে দিবা, যে দো হি ওয়েস্টেড টাইম কমা তারপরে কি দিয়ে দিবা যে হি জয়েন্ট দ্য মিটিং। অথবা তুমি যদি চাও অন্যভাবে লিখতে যে হি জয়েন্ট দ্য মিটিং দো হি ওয়েস্টেড টাইম, এগুলো বলতে হয় না, মানে এমনি পারবা। বুঝতে পারছো? আচ্ছা, আর আমরা তো অনেকগুলো কোয়েশ্চনস বা বোর্ড কোয়েশ্চন সলভ করব, তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবা। তারপরে দেখো 4 নাম্বার সিম্পল সেন্টেন্সে যদি আমরা 2 + v1 পাই, অথবা ইন অর্ডার টু প্লাস v1, অথবা উইথ এ ভিউ টু প্লাস v1 প্লাস ing, এখানে তিনটা টার্ম। প্রথমটা হচ্ছে 2 + v1, এটা সবচেয়ে বেশি পাবা 2 + v1, আর তারপরে এটা পাবা উইথ এ ভিউ টু প্লাস v1 প্লাস ing, এই দুইটা বেশি থাকে। ইন অর্ডার টু প্লাস v1 খুবই কম আসে, তুমি প্রথম দুইটা বেশি পাবা। যদি এদের মধ্যে কোনো একটা থাকে তুমি কমপ্লেক্স করবা কিভাবে, তুমি কমপ্লেক্স করবা যে ইফ প্লাস নেগেটিভ ক্লজ দিয়ে। আচ্ছা, এখানে এটা ভুল হয়ে গেছে, এটা দেখা গেছে আগের থেকে কপি পেস্ট করে দিয়ে দিচ্ছে, যে টাইপিস্ট ছিল সে হয়তো বা এটা ভুল করছে, তো এটা আসলে এই অংশটুকু হবে না। এখানে দেখো যদি 2 + v1 থাকে তুমি কমপ্লেক্সটা করবা কিভাবে, এটা আমি এই জায়গায় নিচে লিখে দিচ্ছি, লাল কালার ইউজ করি তাহলে বুঝতে পারবা। 2 + v1 থাকলে তুমি দিবা সো দ্যাট, কি দিবা সো দ্যাট দিবা, ওই 2 এর পরিবর্তে সো দ্যাট দিবা, দেওয়ার পরে তুমি দিবা সাবজেক্ট, সাবজেক্টের পরে তুমি দিবা ক্যান অথবা কুড, প্রেজেন্ট টেন্স হলে ক্যান PRE, প্রেজেন্ট টেন্স হলে ক্যান, আর PA পাস্ট হলে কুড, তারপরে v1 দিবা, তারপরে এক্সটেনশন দিবা, এভাবে তুমি কমপ্লেক্সটা করবে। এটা ভুল, এটা লিখো না, এটা ভুল হয়ে গেছে, স্ক্রিনশট দিয়ে দিবা তাহলে বুঝতে পারবা। যদি সিম্পল সেন্টেন্সে আমরা 2 + v1 পাই, অথবা ইন অর্ডার টু প্লাস v1, অথবা উইথ এ ভিউ টু প্লাস v1 প্লাস ing থাকলে আমরা কমপ্লেক্স করব সো দ্যাট দিয়ে, মানে 2 এর পরিবর্তে আমরা সো দ্যাটটা দিব, তারপরে আমরা সাবজেক্ট দিব, তারপরে প্রেজেন্ট টেন্স হলে ক্যান দিব, পাস্ট টেন্স হলে কুড দিব, এন্ড দেন v1 তারপরে এক্সটেনশন দিলেই আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। আর কম্পাউন্ড করব আমরা এন্ড দিয়ে,
এখন দেখো এখানে এক্সাম্পল আছে। এক নম্বরটা বলছে এখানে যে উই স্টাডি রেগুলারলি, আমরা নিয়মিত পড়াশোনা করি, টু মেক এ গুড রেজাল্ট, একটি ভালো ফলাফল করতে। এখন দেখো এই যে টু মেক, টু প্লাস V1 আছে এখানে, টু মেক মানে প্রথমটা এখানে কিন্তু সম্পূর্ণ সেন্স দিচ্ছে, উই স্টাডি রেগুলারলি, এটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ, যা আমরা নিয়মিত পড়াশোনা করি, শেষ, আমরা পড়াশোনা নিয়মিত করি, করলে আর কোনো আকাঙ্ক্ষা থাকে না। তারপর টু মেক এ গুড রেজাল্ট, একটি ভালো ফলাফল করার উদ্দেশ্যে। এখন তুমি যদি শুধু এই পার্টটুকু পড়ো সম্পূর্ণ সেন্স পাবা না, যে একটি ভালো ফলাফল করতে কি আমরা পড়াশোনা করি, তখন ওইটা লাগে, প্রিন্সিপাল ক্লজটা লাগে, মানে এটা যে এই ফ্রেজটা ওইটার উপর নির্ভর করতেছে বা সম্পূর্ণ অর্থ দিচ্ছে, মানে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায়। তো দেখো উই স্টাডি রেগুলারলি, যেহেতু এখানে প্রিন্সিপাল ক্লজ, সো আমরা কমপ্লেক্স করার সময় এটা লিখে ফেলবো যে উই স্টাডি রেগুলারলি। তারপরে লিখবো কি আমরা, যে টু থাকলে এই টু এর পরিবর্তে আসলে সো দ্যাট বসে, তো আমি এখানে লিখলাম সো দ্যাট। তারপরে লাগবে আমার সাবজেক্ট, কে পড়াশোনা করে, আমরা, তো সাবজেক্ট হচ্ছে উই। তারপরে লাগবে ক্যান অথবা কুড অ্যাকর্ডিং টু টেন্স, দেখবো আমরা এখানে কোন টেন্স আছে। উই স্টাডি মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা ক্যান দিব নাকি কুড দিব? অবভিয়াসলি আমরা এখানে ক্যান দিব। তারপরে কি V1, তো এই ভার্বটা কই দেখে দিব, এই যে ফ্রেজ থেকে। মনে রাখবা সিম্পল সেন্টেন্সের ফ্রেজ থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ বানাই, এটা মনে রাখবা। তো এখানে আছে V1 লাগবে, টু মেক, মেক তো নিজেই V1। তারপরে কি এক্সটেনশন, আর কি বাকি আছে, এ গুড রেজাল্ট, তো লিখে দিব এ গুড রেজাল্ট। এই তো হয়ে গেল। উই স্টাডি রেগুলারলি, আমরা নিয়মিত পড়াশোনা করি, সো দ্যাট, যাতে উই ক্যান মেক এ গুড রেজাল্ট, আমরা একটা ভালো ফলাফল করতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো যদি আমরা কম্পাউন্ড করতে চাই সিপি, মনে করো আমরা কমপ্লেক্স থেকে করব, ইজিটা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা ইজি। তো কমপ্লেক্সের মার্কার কি আছে এখানে, এই যে সো দ্যাট হচ্ছে মার্কার, এটা মনে রাখবো, সো দ্যাট হচ্ছে কমপ্লেক্সের মার্কার। তো কমপ্লেক্সের মার্কার সো দ্যাট, তো আমরা যদি সো দ্যাট বা 2 + V1 অথবা উইথ এ V2 + V1 + ing পাই, আমরা কমপ্লেক্স কি দিয়ে করি, এন্ড দিয়ে করি। তো এই সো দ্যাটের জায়গায় এন্ড দাও তো, এবং দেখো তো মিলে কিনা এখন, যে উই স্টাডি রেগুলারলি এন্ড উই ক্যান মেক এ গুড রেজাল্ট, হয়ে গেল। যে উই স্টাডি রেগুলারলি, আমরা নিয়মিত পড়াশোনা করি, এন্ড এবং উই ক্যান মেক এ গুড রেজাল্ট, আমরা একটা ভালো ফলাফল করতে পারি। এই অংশে কেউ আবার বলতে পারে উই স্টাডি রেগুলারলি এন্ড উই মেক এ গুড রেজাল্ট, এবং আমরা ভালো ফলাফল করতে পারি, এখানে ক্যান মডেল ভার্বকে বাদও দিতে পারে, তাও মিনিংফুল। তুমি দেখবা মিনিংফুল হচ্ছে কিনা, দুইটাই প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কিনা, মধ্যে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে কিনা, এগুলাই এনশিওর করো। আর কমপ্লেক্স সেন্টেন্সে দেখো একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট আছে কিনা, তাহলে তো হয়ে যায়। হুবহু হতে হবে সবার মতো হবে না। তুমি চিন্তা করবা তোমার কমপ্লেক্স আসলে লাগে কি, কম্পাউন্ডে কি দরকার, সিম্পলে কি থাকে, এইগুলো হচ্ছে তোমার বেসিক যে টার্মস, ওইগুলো যদি ঠিকঠাক থাকে, মিনিংফুল হয়, ভ্যালিড হয়, ইউ উইল গেট মার্ক, তুমি মার্ক পেয়ে যাবা। সো তোমাকে প্যারা নিতে হবে না যে অন্যের সাথে আমারটা যে মিলতে হবে, যদি সিমিলারিটি না দেখে হয়তো বা টিচার কেটে দিবে, না হবে না। টিচার্সরা অনেক মানে এক্সপার্ট, তারা দেখলেই বুঝতে পারেন যে না এটা মিনিংফুল হচ্ছে, সো উনি তোমাকে মার্ক দিয়ে দিবে। সো প্যারা নেওয়ার কিছু নাই, জাস্ট মেক শিওর এটা ভ্যালিড এবং লজিক্যাল বা মিনিংফুল হচ্ছে কিনা। আচ্ছা, এখন দেখো কেউ বলতে পারে ভাইয়া তাহলে ইয়া থেকে করে দেখেন, প্রমাণ দেন, সিম্পল থেকে করে দেখেন। তো সিম্পল থেকে করে কি দেখাবো, যে উই স্টাডি রেগুলারলি, এটা তো প্রিন্সিপাল ক্লজ, আমরা এটা প্রথমে দিয়ে দিতাম যে উই স্টাডি রেগুলারলি। তো আমি লিখলাম উই স্টাডি রেগুলারলি, তো এটা প্রিন্সিপাল ক্লজ ছিল, এটা লিখে ফেললাম। তারপরে আমার লাগবে কি আরেকটা প্রিন্সিপাল লাগবে, কিন্তু আমি এটা জানি যে 2 + V1 থাকলে আমাকে এন্ড দিতে হয় কম্পাউন্ডে, সো আমি এখানে একটা এন্ড দিয়ে দিব, উই স্টাডি রেগুলারলি এন্ড, তারপরে কি আমরা ভালো ফলাফল করতে পারি, আরেকটা ক্লজ লাগবে। তো আমি এখানে আবার সাবজেক্ট লাগবে, সাবজেক্ট তো আমরা জানি উই, তারপরে হচ্ছে কি যে আমরা ভালো ফলাফল করি, বা উই স্টাডি টু মেক মানে করতে, মানে একটা প্রবাবিলিটি বা একটা মানে চলে আসে, 100% কনফার্মেশন আসে না, মানে করতে একটা প্রবাবিলিটির মধ্যে বা সম্ভাবনার মধ্যে পড়ে যায়। তো এই জন্য এখানে ক্যানটা দিতে পারি, আবার না দিলেও প্রবলেম নাই। তো আমরা দিয়ে দিলাম যে উই ক্যান, তারপরে কি আছে অ্যান্ড উই ক্যান, ভার্ব লাগবে, মূল ভার্ব, ক্যান হচ্ছে মডেল, তারপরে V1 লাগবে মেক, তারপরে এক্সট্রা কি আছে, এ গুড রেজাল্ট, এখানে দিয়ে দিলাম এ গুড রেজাল্ট।
এই নাও সিম্পল দেখো কম্পাউন্ড করে দিলাম যে উই স্টাডি রেগুলারলি অ্যান্ড উই ক্যান মেক এ গুড রেজাল্ট, এবং আমরা একটা ভালো ফলাফল করতে পারি। তারপরে দেখো এখানে আছে যে তোমার ডিউরিং অথবা এট দ্য টাইম অফ অথবা অ্যাডভার্বিয়াল অফ টাইম। এই যে ডিউরিং আর এট দ্য টাইম অফ, এই দুইটা কমন, তোমরা পাবা যে কোনো মানে সময় এক্সামে চলে আসে, ডিউরিং অথবা এট দ্য টাইম অফ। অথবা আরেকটা আছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া অ্যাডভার্বিয়াল অফ টাইম মানে কি? অ্যাডভার্বিয়াল অফ টাইম মানে হচ্ছে যখন কয়েকটা ওয়ার্ডস মিলে একটা সময়বাচক অ্যাডভার্বের কাজ করে, তখন তাকে আমরা অ্যাডভার্বিয়াল অফ টাইম বলে থাকি। লাইক আমি বলতে পারি যে আজকে কি বার, আজকে হচ্ছে কি বার, যে শনিবার, গতকালকে আমাদের লাইভ ছিল শুক্রবার, তো আজকে শনিবার, তো আমি বলতে পারি যে শুক্রবারে আমি একটা লাইভ ক্লাস নিয়েছিলাম, মানে শুক্রবারে। কোন দিন? শুক্রবার। তার ইংলিশ কি? অন ফ্রাইডে। সো এই যে অন ফ্রাইডে, এটা একটা কি, এটা একটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল অফ টাইম। এরপরে বলতে পারি কি যে আমি আজকে এখানে বিকালে আসছি, বিকালে, তার ইংলিশ কি? ইন দ্য আফটারনুন, তাই না? তো ইন দ্য আফটারনুন দেখো এটাও হচ্ছে সময়কে বোঝানো হচ্ছে, ইন দ্য আফটারনুন, বিকালে। এখন কেউ বলতে পারে 1971 সালে, ইন 1971। দেখো ঘুরে ফিরে এগুলো দ্বারা সময়কে বোঝানো হচ্ছে, কয়েকটা ওয়ার্ডস মিলে কোন একটা সময়বাচক অ্যাডভার্বকে মিন করবে, তখন এদেরকে বলা হয় অ্যাডভার্বিয়াল অফ টাইম। মনে থাকবে? তো ডিউরিং এট দ্য টাইম অফ বেশি থাকে, এই জন্য ডিরেক্ট লেখা হয়েছে। আর অ্যাডভার্বিয়াল অফ টাইম যে কোনোভাবে থাকতে পারে, যে কোনোভাবে থাকতে পারে, ইন উইন্টার, ইন সামার, এভাবে থাকতে পারে, ইন রেইনি সিজন, এভাবে থাকতে পারে। তো যদি এভাবে থাকে, তুমি কমপ্লেক্স করবা কি দিয়ে? তুমি কমপ্লেক্স করবা ওয়েন দিয়ে। আর কম্পাউন্ড করবা কি হবে? কম্পাউন্ড করবা তুমি অ্যান্ড দিয়ে। মনে থাকবে? এখন দেখো এখানে এক্সাম্পল লেখা আছে, ডিউরিং সামার, যে গ্রীষ্মকালের সময়, উই গট ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস, আমরা বিভিন্ন ধরনের ফলমূল পাই। এটাকে করতে বলছে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো ডিউরিং সামার, গ্রীষ্মকালের সময়, উই গেট ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস। এটা কি? ডিউরিং সামার, গ্রীষ্মকালের সময়, কি হোয়াট একটা আকাঙ্ক্ষা দেখে যায়, সো ওইটুকু হচ্ছে ফ্রেজ। আর উই গেট ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস, আমরা বিভিন্ন ধরনের ফলমূল পাই, এটা তার সম্পূর্ণ সেন্স দেয়, সো এটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পারছো? তো আমরা যেহেতু এটাকে কমপ্লেক্স করব, তো কমপ্লেক্সে একটা প্রিন্সিপাল ক্লজ দরকার, সো আমরা এটা কপি পেস্ট করে ফেলবো। এখানে আমি লিখলাম যে সি এক্স, আর এই পাশে আমি এটা কপি করলাম যে উই গেট ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস। উই গেট ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস, আমরা বিভিন্ন ধরনের ফলমূল পাই। প্রিন্সিপাল ক্লজ আমি এটা লিখলাম। এখন আমার লাগবে কি করতে হবে? এটাকে কমপ্লেক্স। তো কমপ্লেক্সে কি হয়? যদি ডিউরিং এট দ্য টাইম অফ অ্যাডভার্বিয়াল অফ টাইম হয়, তাহলে ওয়েন দেওয়া লাগে। সো আমি দিলাম এখানে ওয়েন। তারপরে কি লাগবে? আমার সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। ক্লজ মানে কি? সাবজেক্ট লাগবে এবং ফাইনাইট ভার্ব লাগবে। এখন দেখো যে গ্রীষ্মকালের সময় আমরা বিভিন্ন ধরনের ফলমূল পাই। কখন পাই আমরা? গ্রীষ্মকালের সময়। যখন ইহা গ্রীষ্মকাল, তখনই তো আমরা অনেক ফলমূল পাই। তো এখানে গ্রীষ্মকাল, এই যে সামার একটা নাউন আছে, তো তার প্রোনাউন কি? গ্রীষ্মকালের প্রোনাউন এখানে হবে ইট, ওয়েন ইট। তারপরে দেখো ভার্ব লাগবে আমার, ফাইনাইট ভার্ব। এখানে দেখো ডিউরিং সামার, এখানে কোনো ভার্ব নাই, যে নন ফাইনাইট ভার্ব যে আমরা বলতাম এতক্ষণ, এখানে কিন্তু কোনো ভার্ব নাই। তো ভার্ব যদি না থাকে আমরা কি করব? আমরা দেখব প্রিন্সিপাল ক্লজটা কোন টেন্সে আছে। উই গেট হচ্ছে V1। তো এই গেট দ্বারা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা মানে প্রেজেন্ট টেন্সের মার্কার বা প্রেজেন্ট টেন্স মার্কার বলতে পারি। তো এখানে প্রেজেন্ট টেন্সে আছে। তো আমি কি করব? এখানে যেহেতু মূল ভার্ব নাই, তখন আমাকে বি ভার্ব দিতে হবে। বি ভার্ব। এখন বলতে পারো ভাইয়া যে বি ভার্ব গুলা কারা? বি ভার্বস হচ্ছে 5টা কমন, এম, ইজ, আর, তারপর হচ্ছে ওয়াজ, ওয়ার, এই 5টা। তো এখানের মধ্যে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সের কয়টা? 3টা, এম, ইজ, আর, এই 3টা। এখন দেখো তো এটার সাথে এম বসে নাকি ইজ বসে নাকি আর বসে? ইজ। সো আমি এখানে দেব ইজ, ওয়েন ইট ইজ, তারপর এই নাউনটা দিয়ে দেব সামার। When it is summer, যখন এটা গ্রীষ্মকাল, we get different types of fruits, আমরা অনেক ধরনের ফলমূল পাই। কি বুঝতে পারছো? কেউ চাইলে এটাকে আবার ঘুরিয়ে লিখতে পারে, যেমন we get different types of fruits, আমরা অনেক ধরনের ফলমূল পাই when it is summer, যখন ইহা গ্রীষ্মকাল। আমি বারবার বলতেছি কমপ্লেক্স সেন্টেন্স যে কোনোটাকে একভাবে যদি তোমাকে কেউ লিখে দেয়, তুমি আরেকভাবে লিখতে পারবা। বুঝতে পারছো? আর এগুলা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখলে খুবই লাভ হয়, কারণ তোমরা প্যারাফ্রেজিং করতে পারো।
প্যারাফ্রেজিং মানে একটা কথাকে একভাবে না বলে অন্যভাবে বলা, এটা আমরা সিনোনিম ইউজ করে বলতে পারি, আবার আমরা সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে বলতে পারি। বুঝতে পারছো? তো প্যারাফ্রেজিং এর কাজে লাগবে তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং, যখন প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে তুমি এসআই অর কম্পোজিশন লিখবা, তখন তুমি মানে লিখতে পারবা বানিয়ে। আবার দেখে দেখে লিখলেও তুমি তোমার মতো করে লিখতে পারবা, মানে কেউ বুঝতেই পারবে না যে তুমি তারটা দেখে লিখছো। কারণ তুমি যখন প্যারাফ্রেজিং শিখে যাবা তখন তোমার লেখা ডিফারেন্ট হয়ে যাবে, অন্যের সাথে মিলবে না। তো যাই হোক, আমরা কমপ্লেক্স করতে পারলাম, এখন আমরা কম্পাউন্ড করব। তো কম্পাউন্ড আমরা কিভাবে করি? কম্পাউন্ডে আমরা দেখি কমপ্লেক্স সেন্টেন্সের মার্কারটা কই, ওয়্যার ইট ইজ সামার। এই যে দেখো ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড সবগুলোই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মার্কার বা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। তো এই হচ্ছে মার্কার আর এই হচ্ছে কমা। তো ওয়েন থাকলে কমপ্লেক্সে, কম্পাউন্ডে আমরা এন্ড দেই। দেখো তো মিলে কিনা। এটাকে যদি উঠায় দেই যে ইট ইজ সামার অ্যান্ড উই গেট ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস, দেখছো মিলে গেছে, একেবারে ইজিলি মিলে গেছে। যে আমরা যদি এখানে লিখে দেই যে ইট ইজ সামার, যে এটা হচ্ছে গ্রীষ্মকাল, and we get different types of fruits। এই তো হয়ে গেল কম্পাউন্ড। এখন যদি বলো ভাইয়া ইয়া করে দেন, যে সিম্পল দেখে করে দেন, যে উই গেট ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস, এটা তো হুবহুই রয়ে গেল এখানে, উই গেট ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস। তো আমরা জানি যদি সিম্পল দেখে করে ডিউরিং থাকলে আমরা জানি কম্পাউন্ডে এন বসে, এনটা দিব। তারপরে লাগবে কি আমাদের সাবজেক্ট লাগবে। এখন বলতে পারো ভাইয়া এখানে ডিউরিং সামার, এই যে সামার একটা সাবজেক্ট বা একটা নাউন ছিল, এই জন্য তার প্রোনাউন দিচ্ছে ইট। তারপরে এখানে ভার্ব না থাকার জন্য আমরা বি ভার্ব দিলাম ইজ, তারপর ওই নাউনটা দিয়ে দেবো সামার। ইট ইজ সামার অ্যান্ড উই গেট ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস, এবং আমরা বিভিন্ন ধরনের ফলমূল পাই। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো যদি আমরা 6 নম্বরে যাই, এটাকে বলছে কি যে সিম্পল সেন্টেন্সে যদি কখনো টু ডট 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 টু পাও, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে এই টু এর পরিবর্তে হবে সো, আর পরের টু এর পরিবর্তে হবে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট টেন্স হলে ক্যান্ট হবে, প্রেজেন্ট টেন্স হলে, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে হবে কুডন্ট, তারপরে ভিউ ওয়ান, তারপরে এক্সটেনশন। আর যদি আমরা কম্পাউন্ড করি তাহলে এই টু এর পরিবর্তে হবে ভেরি, আর এই টু এর পরিবর্তে হবে এন্ড। বুঝতে পারছো? আর কমপ্লেক্স থেকে করলে এই সো এর পরিবর্তে হবে ভেরি, আর এই দ্যাটের পরিবর্তে হবে এন্ড। এভাবে আমাদের করতে হবে। তো দেখো এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। হি ওয়াজ টু উইক টু ওয়াক, যে তিনি এতই দুর্বল ছিলেন যে টু ওয়াক, তিনি হাঁটতে পারতেন না, মানে তিনি এতই দুর্বল ছিলেন যে তিনি হাঁটতে পারতেন না। করতে বলছে কি কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো এখানে দেখো ভাইয়া তোমরা আগের মতো যে প্রিন্সিপাল ক্লজ ফ্রেজ আলাদা যে করবা, এই চান্সটা নাই। তাহলে করবা কিভাবে, সলভ করবা কিভাবে? হি ওয়াজ টু, তুমি তো জানো যে টু থাকলে প্রথম যে টুটা আছে যদি কমপ্লেক্স করো সো হবে। তো তুমি এখানে আমি সি এক্স লিখলাম, সাবজেক্ট দিলাম এখানে হি, তারপরে ভার্ব দিলাম ওয়াজ, আর এই টু এর পরিবর্তে হয় কি সো। তারপরে আছে ডট ডটের মধ্যে আছে এখানে উইক, দিলাম ডট ডটের জায়গায় উইক, তারপরে এই টু এর পরিবর্তে হয় কি দ্যাট, লিখলাম আমি এখানে দ্যাট। তারপরে কিভাবে করতে হবে, সাবজেক্ট লাগবে। হি ওয়াজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল ছিল যে, তারপরে সাবজেক্ট কে, এই তো হি, তো সাবজেক্ট দিলাম হি। তারপরে কি হবে, সাবজেক্টের পরে কান্ট নাকি কুডন্ট, এটা কোন টেন্সে আছে, হি ওয়াজ, ওয়াজ আছে মানে পাস্ট টেন্সে, তাহলে এখানে কি হবে কুডন্ট হবে, লিখলাম আমি এখানে কুডন্ট, দ্যাট হি কুডন্ট। তারপরে কি ভি ওয়ান, এই ভি ওয়ানটা কইতে হবে, এই যে টু এর পরের অংশ, টু এর পর দেখে হবে। তো এখানে পরে আছে কি ওয়াক, এক্সট্রা কিছু আছে নাই, তাহলে আমরা আর কিছু দিলাম না। হি ওয়াজ সো উইক দ্যাট হি কুডন্ট ওয়াক, সে এতই দুর্বল ছিল যে সে হাঁটতে পারতো না। বেসিকলি এই টু ডট 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 টু দ্বারা মানে এতই যে পারে না এই সেন্সটা দেয়। বুঝতে পারছো? এখন এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, সিপি করি, আমরা কিভাবে করব? তো আমরা এই ক্ষেত্রে জানি সো এর পরিবর্তে হবে ভেরি, আর দ্যাটের জায়গায় হবে কি এন্ড। তো আমরা লিখি যে হি ওয়াজ, এই সো এর পরিবর্তে কি দিব আমরা ভেরি দিব, তারপরে উইক আছে উইকের জায়গায় থাকবে, আর দ্যাটের পরিবর্তে কি হবে এন্ড হবে এন্ড। তারপরে কি আছে হি কুডন্ট ওয়াক, এই তো হয়ে গেল যে হি ওয়াজ ভেরি উইক অ্যান্ড হি কুডন্ট ওয়াক, মানে সে ছিল খুবই দুর্বল এবং সে হাঁটতে পারতো না। একেবারে সিম্পলি করে ফেলছে। আচ্ছা, এখানে তোমরা যারা স্ক্রিনশট নিচ্ছ একটা নিতে পারো, এরপর একটা একটু টাফ, এই জন্য আমি করে দিব ওইটা।
তো দেখো এরপরেরটা আমরা সলভ করি, এটা আমি মুছে ফেললাম। আচ্ছা, এখন আমরা এটা সলভ করব। দ্য বক্স ইজ টু হ্যাভি টু ক্যারি ফর মি, যে বক্সটা এতই ভারী টু ক্যারি ফর মি, যে আমি বহন করতে পারি না, মানে বক্সটা আমার জন্য এতই ভারী যে আমি এটাকে বহন করতে পারি না। তো এটাকে আমি কিভাবে কমপ্লেক্স করব? তো দেখো এখানে দ্য বক্স আছে, আমরা জানি একটু আগে বললাম টু এর পরিবর্তে আমরা দেখি সো দেই। তো এই পর্যন্ত দেখি, আমরা সলভ করি। দ্য বক্স ইজ, এই টু এর পরিবর্তে কি দিলাম? সো। তারপর হচ্ছে কি ডট ডটের জায়গায় আছে এখানে হ্যাভি, দিলাম এটাও হ্যাভি। দ্য বক্স ইজ সো হ্যাভি, তারপর এই টু এর পরিবর্তে কি হয়? দ্যাট, এটাও দিলাম। তারপরে দেখো দ্য বক্স ইজ সো হ্যাভি দ্যাট, মানে বক্সটা এতই ভারী যে, এরপরে কিন্তু আমরা সাবজেক্টটা কিন্তু আগে হি দিয়ে দিছিলাম, তাই না? কিন্তু এখানে দেখো দ্য বক্স ইজ টু হ্যাভি টু ক্যারি ফর মি, আমার জন্য ভারী ছিল। এখানে দ্য বক্স বক্সের জন্য না, কিন্তু এটা হচ্ছে ঝামেলা। সো এখানে মি, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাকে যদি আমরা সাবজেক্ট বানাই তাহলে হবে আই, যে দ্য বক্স ইজ সো হেভি দ্যাট আই। তারপরে দেখো এটা কোন টেন্সে আছে? এখানে ভার্ব আছে ইজ, দ্যাট মিন্স এটা আছে কোন টেন্সে? তোমার প্রেজেন্টে আছে। সো এখানে আমরা কি দিব? কান্ট দিব, আই কান্ট। তারপরে ভার্ব লাগবে, এই যে টু এর পরে ভার্ব আছে ক্যারি, তো লিখলাম আমি এখানে ক্যারি। দ্য বক্স ইজ সো হেভি দ্যাট আই কান্ট ক্যারি, যে বক্সটা এতই ভারী যে আমি বহন করতে পারি না। এখন কেউ যদি এখানে ইট দিয়ে দেয় তারটাও হবে যে আই কান্ট ক্যারি ইট, আমি ইহা বহন করতে পারি না। বুঝতে পারছো? এখন যদি আমরা এটাকে কম্পাউন্ড করি তাহলে কিভাবে করব? কম্পাউন্ড আবার ইজি, যে আমরা লিখবো দ্য বক্স ইজ, দ্য বক্স ইজ, এখানে সৌটা আমরা কি দিব? ভেরি দিব। দ্য বক্স ইজ ভেরি হেভি, এই দ্যাট ওটাই এখানে কি দিব? এন্ড, সাবজেক্ট কি আছে? আই, এন্ড আই কান্ট ক্যারি ইট। হয়ে গেল, দ্য বক্স ইজ ভেরি হেভি এন্ড আই কান্ট ক্যারি ইট। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তারপরে দেখো 7 নাম্বার, আমরা যদি কোনো একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ প্লাস নাউন পাই, অ্যাডজেক্টিভ এরপরে নাউন, এটা হতে পারে সেন্টেন্সের শুরুতে, হতে পারে সেন্টেন্সের শেষে, থাকলে আমরা কমপ্লেক্স করব হু, উইচ, দ্যাট। এখন বলতে পারে ভাইয়া কখন কোনটা হবে? ব্যক্তি বুঝালে হু হবে, আর বস্তু বুঝালে হবে উইচ অথবা দ্যাট। আর কম্পাউন্ড যদি করতে বলে তাহলে আমরা এন্ড দিয়ে করব। ক্লিয়ার? সো দেখো এখানে কি আছে, প্রথমটা এক্সাম্পল, হি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, মানে সে একজন মেধাবী শিক্ষার্থী। তো তুমি এটাকে কিভাবে কমপ্লেক্স করবা? দেখো এটা আমরা আগের যে নিয়মগুলো পড়ে আসছি, কপি পেস্ট করা এভাবে মিলবে না। তো আমরা কিভাবে করবো এটাকে কমপ্লেক্স? এখানে আমি সিপি লিখলাম, যে আমরা প্রথমে লিখবো সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? হি, তারপরে দিব ভার্ব ইজ, হি ইজ, তারপরে এই যে আর্টিকেল যদি থাকে ওইটা দিয়ে দিব হি ইজ আ, তারপরে দিব আমরা নাউনটা, কি দিব আমরা এখানে? নাউন। নাউন কি আছে এখানে? স্টুডেন্ট, লিখলাম আমি এখানে স্টুডেন্ট। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী অথবা সে একজন ছাত্র। এটা তো ব্যক্তি নাকি বস্তু? যদি ব্যক্তি হয় তাহলে আমি এখানে দিব হু, ছাত্র যেহেতু ব্যক্তি এই জন্য হু দিলাম। তারপরে আমি কি করব? আবার অক্সিলারি ভার্বটা দিব, অক্সিলারি ভার্বটা কি আছে? ইজ, তারপরে আমি এই অ্যাডজেক্টিভটা দিয়ে দিব। অ্যাডজেক্টিভটা কি আছে এখানে? মেরিটোরিয়াস, তাই না? হি ইজ এ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী, হু ইজ মেরিটোরিয়াস, যে হচ্ছে মেধাবী। বুঝতে পারছো? এখন দেখো, আচ্ছা এখানে ভুলে সিপি লিখে ফেলছি, এটা সি এক্স হওয়ার কথা, কমপ্লেক্স। এখন আমি যদি এটাকে কম্পাউন্ড করি তাহলে আমি কিভাবে সলভ করব? কম্পাউন্ড করার সময় কিভাবে করব? আমি প্রথমে এটা লিখবো, প্রথমে সাবজেক্ট জাস্ট, এটা দেখে করা সহজ, যে কম্পাউন্ড দেখে, বাট একটু এক্সেপশন আছে। দেখো তুমি যদি দাও যে হি ইজ এ স্টুডেন্ট, প্রথমে হি ইজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী, এন্ড তুমি তো জানো এখানে এন্ড হয়, এন্ড হি ইজ মেরিটোরিয়াস, এবং সে হচ্ছে মেধাবী, মেরিটোরিয়াস। হয়ে গেল যে সে একজন শিক্ষার্থী এবং সে হচ্ছে কি? মেরিটোরিয়াস। অনেকে ভাবতে পারে ভাইয়া আমি যদি এখানে দিয়ে দেই হি ইজ আ স্টুডেন্ট এন্ড মেরিটোরিয়াস, সে একজন শিক্ষার্থী এবং সে হচ্ছে কি? মেধাবী। অনেকে খুবই কানিং করতে পারে এভাবে, কিন্তু ভাইয়া ভুল হবে। কেন ভুল হবে? কারণ দেখো এন্ড এর আগে আছে স্টুডেন্ট, এটা হচ্ছে একটা নাউন, আর এরপর যদি তুমি এই হি ইজটা না দিয়ে মেরিটোরিয়াস দিয়ে দিতা, এটা তো হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা অ্যাডমিশন টেস্টে প্যারালেলিজম নামক একটা গ্রামার আইটেম পাবা, তখন দেখবা প্যারালেলিজম মানে হচ্ছে
মানে কনজাংশনের আগে ও পরে একই পার্টস অফ স্পিচ বসে, মানে এন্ড একটা কনজাংশন, তার আগে আছে নাউন, সো তারপরেও নাউন হওয়ার কথা, এখানে অ্যাডজেক্টিভ দিলে হবে না, এটা তোমার এরার বা ভুল হয়ে যাবে। সো এই সেন্সে হবে না, এভাবে লিখতে হবে যে হি ইজ এ স্টুডেন্ট অ্যান্ড হি ইজ মেরিটোরিয়াস, এবং সে মেধাবী। এটা ইজি। এখন দেখো এটা তো ছিল আমাদের, আচ্ছা এটা যারা স্ক্রিনশট নিচ্ছ নিতে পারো, তারপরেরটাতে আরেকটা ঝামেলা আছে, ওইটা আবার বুঝাতে হবে। আচ্ছা দেখো পরেরটাতে যদি যাই আমরা, আমি মুছে ফেললাম এটা। আচ্ছা দেখো প্রথমত কমপ্লেক্স কিভাবে করবা, এর পরেরটা আছে এ গুড স্টুডেন্ট, একজন ভালো শিক্ষার্থী অলওয়েজ মেক্স এ গুড রেজাল্ট, যে একজন ভালো ছাত্র সবসময় ভালো ফলাফল করে। ঠিক আছে, এটাকে করতে বলছে কি কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তুমি কিভাবে করো, এটার মধ্যে পার্থক্যটা কি দুইটার মধ্যে বলতে পারবা? এখানে দেখো হি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, এখানে ছিল এটা ছিল অ্যাডজেক্টিভ, এটা ছিল নাউন, তাই না? আর এখানে দেখো এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর তারপরে স্টুডেন্ট হচ্ছে নাউন, আগে ছিল শেষে আর এখন আসছে শুরুতে, এতটুকুই পার্থক্য। তো এটা দুইভাবেই করতে হয় আসলে, এই জন্য লেখা হয়েছে। দেখো যদি শুরুতে থাকে কিভাবে করবা, এখানে বলছে এ গুড স্টুডেন্ট অলওয়েজ মেক্স এ গুড রেজাল্ট। তো এই ক্ষেত্রে তুমি প্রথমে দিবা আর্টিকেল যা থাকবে ওইটা দিয়ে দিবা এ, তারপরে হচ্ছে এখানে তুমি দেখবা নাউনটা, নাউন কি আছে এখানে স্টুডেন্ট, তো লিখবা এ স্টুডেন্ট, মানে স্টুডেন্ট ব্যক্তি নাকি বস্তু? ব্যক্তি, তাহলে এখানে দিবা হু, এ স্টুডেন্ট হু, তারপরে তুমি দিবা কি একটা অক্সিলারি ভার্ব দিবা, এ স্টুডেন্ট একজন শিক্ষার্থী, তো অক্সিলারি ভার্বটাও সিঙ্গুলারই হবে। তাছাড়া এখানে বুঝতেই পারতেছো মেক্স এ গুড রেজাল্ট, এটা আছে প্রেজেন্ট টেন্সে, তো প্রেজেন্ট টেন্সের বি ভার্ব সিঙ্গুলারটা দিবা। তো এ স্টুডেন্টের সাথে কি বসে? ইজ বসে, এ স্টুডেন্ট হু ইজ। তারপরে তুমি এই অ্যাডজেক্টিভটা দিবা, অ্যাডজেক্টিভ কি আছে এখানে গুড, দিলাম এখানে গুড, এ স্টুডেন্ট হু ইজ গুড। তারপরে ওই নাউনটার পরে যা আছে তা, নাউনের পরে কি আছে অলওয়েজ মেক্স এ গুড রেজাল্ট, তো লিখবা যে অলওয়েজ মেক্স এ গুড রেজাল্ট। এই তো হয়ে গেল যে এ স্টুডেন্ট একজন শিক্ষার্থী হু ইজ গুড, যে ভালো, অলওয়েজ মেক্স এ গুড রেজাল্ট, সবসময় ভালো ফলাফল করে। বুঝতে পারছো? এখন যদি এটাকে তোমাদের করতে বলে যে কম্পাউন্ড করো, তাহলে কিভাবে করবা? কম্পাউন্ড করতে বললে কিভাবে করবা, যে এটা কম্পাউন্ডটা করতে হবে আরেকটু ডিফারেন্ট ওয়েতে চলে যাবে, যে এখানে বলবা এভাবে যে হি ইজ এ গুড স্টুডেন্ট। আচ্ছা এখানে কি গুড স্টুডেন্ট, এ স্টুডেন্ট হু ইজ গুড অলওয়েজ মেক্স এ গুড রেজাল্ট, এটা কি হবে এভাবে দিলে স্টুডেন্ট এন্ড, না এভাবে ডিরেক্ট কপি আগের মতো করলে হবে না, তো আমরা দেবো এভাবে যে হি ইজ আ গুড স্টুডেন্ট, সে হচ্ছে একজন ভালো শিক্ষার্থী, অ্যান্ড হি অলওয়েজ মেক্স এ গুড রেজাল্ট। মানে অর্থপূর্ণ করে দিতে হবে যে হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো শিক্ষার্থী, অ্যান্ড হি অলওয়েজ মেক্স এ গুড রেজাল্ট, এবং সে সবসময় ভালো ফলাফল করে। বুঝতে পারছো? আচ্ছা তারপরে আমরা 7 নাম্বার শেষ, আমরা যদি 8 নাম্বারে যাই, দেখো এখানে কি আছে, যে 8 নাম্বারে বলছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট থাকলে আমরা কমপ্লেক্স করি হু, উইচ অথবা দ্যাট দিয়ে। তো এটাও সেম, যে ব্যক্তি হইলে হু দিবা, আর যদি বস্তু হয় তাহলে হবে উইচ অথবা দ্যাট, আর কম্পাউন্ডে আমরা এন্ড দিয়ে করব। তো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া লিঙ্কিং ভার্ব কি, কমপ্লিমেন্ট কি? দেখো প্রথমে যদি আমি কমপ্লিমেন্টটাকে বুঝাই, এখানে যেমন এখানে এক্সাম্পল যেটা লেখা আছে ওইটাই যদি বলি, যে এখানে আছে প্রথমটা হেলথ ইজ ওয়েলথ, এর মানে কি বলতো? হেলথ ইজ ওয়েলথ, এর মানে হচ্ছে স্বাস্থ্যই সম্পদ, মানে এটা বাংলা হচ্ছে কি, কিভাবে লিখি আমরা, যে স্বাস্থ্য ই তারপরে হচ্ছে সম্পদ, সম্পদ, এর মানে কি যা স্বাস্থ্য তাই সম্পদ, মানে স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য মানেই হচ্ছে সম্পদ, তাই না? তো যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট যা অবজেক্ট তা হয়, সাবজেক্ট যা অবজেক্ট তাই যদি হয়, বা সাবজেক্ট যেটা অবজেক্টও সেটাই যদি হয়, তখন আমরা এই যে অবজেক্টটা থাকে, এখানে হেলথ হচ্ছে তোমার সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে ভার্ব, আর ওয়েলথ হচ্ছে এখানে অবজেক্ট। তো সাবজেক্ট সমান সমান এখানে অবজেক্ট হচ্ছে,
তো সাবজেক্ট সমান সমান যদি অবজেক্ট হয় তখন এই অবজেক্টটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমি সংক্ষেপে এখানে কম্প লিখে রাখছি যে এই ওয়েলথটা হচ্ছে এখানে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা সাবজেক্টকে মানে ব্যাখ্যা করতে বা সাবজেক্টে বলতেছে যে স্বাস্থ্য মানে ওই হচ্ছে মানে সরি সম্পদ মানে হচ্ছে স্বাস্থ্য। যখন সাবজেক্ট সমান সমান অবজেক্ট হয় অথবা সাবজেক্ট এবং অবজেক্টের সাথে সম্পর্ক স্থাপন করে যে ভার্বটা, একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে যে ভার্বটা, ওই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তো এখানে স্বাস্থ্য সমান সমান মানে সম্পদ, তো এই যে ভার্বটা এটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে, এই জন্য ইজ ভার্বটা হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। তাছাড়া একটা কথা বলে দেই, সেটা হচ্ছে তোমাদের কমপ্লিমেন্ট এটা হচ্ছে আবার দুই প্রকার। কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন তোমরা তো সাবজেক্ট কমপ্লিমেন্ট বুঝতেই পারছো যে সাবজেক্ট সমান সমান যদি অবজেক্ট হয় তখন তাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে। রইল বাকি কি অবজেক্ট কমপ্লিমেন্ট। এটা আবার কি অবজেক্ট কমপ্লিমেন্ট? দেখো এটা হচ্ছে একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকবে এবং একটা অবজেক্ট সমান সমান আরেকটা অবজেক্ট হবে, তখন শেষের অবজেক্টটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। যদি আমি একটা এক্সাম্পল দেই তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে। মনে করো আমি বললাম এখানে যে উই মেড রাইসা সিয়ার, যে উই মেড রাইসা সিয়ার, যে আমরা রাইসাকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ বানিয়েছিলাম। তোমরা যারা 28 ব্যাচের আছো তোমরা কয়েকদিন পরে কলেজে যাবা, তোমরা দেখবা অনেককে সিআর অথবা ক্যাপ্টেন তোমরা নির্বাচিত করবা। তো কলেজে সিআর বলে, হয়তোবা তোমরা স্কুলে ক্যাপ্টেন পড়ছো বা শুনছো, সরি পড়ো নাই, মানে তোমরা বানিয়েছিলা, এখন তোমরা সিআর বানাবা কলেজে গিয়ে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, ক্লাসের প্রতিনিধি। তো যাই হোক, উই মেড রাইসা সিআর, আমরা রাইসাকে সিআর বানিয়েছিলাম। তো এখানে উই হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, রাইসা হচ্ছে অবজেক্ট, সিআর হচ্ছে আরেকটা অবজেক্ট। এখন দেখো তো একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট আছে। এখন আমরা রাইসাকে সিআর বানিয়েছিলাম, এখন আমরা সমান সমান সিআর নাকি রাইসা সমান সমান সিআর বলো তো? রাইসা, আমরা রাইসাকে সিআর বানিয়েছিলাম, তার মানে কি যে রাইসা সেই হচ্ছে সিআর। রাইসাকে তো আমরা এখানে বানিয়েছিলাম, তাই না? তো এখানে এই অবজেক্টটা সমান সমান পরের অবজেক্ট, এই জন্য এই পরের অবজেক্টের নাম হচ্ছে তোমার অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো বুঝতে পারছো কিনা, একটা অবজেক্ট সমান সমান আরেকটা অবজেক্ট, এই জন্য আমরা এই পরের অবজেক্টটাকে বলি অবজেক্ট কমপ্লিমেন্ট। ইউ মে টেক আ স্ক্রিনশট। আচ্ছা, যদি স্ক্রিনশট নিয়ে নাও, এখন মুছে ফেলতেছি, আমরা এখানে লিখতে হবে তো, সো মুছে ফেললাম একটা পার্ট, তাহলে সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা কমপ্লেক্স করব। দেখো, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ করতে বলছে কি কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। তো আমরা কিভাবে কমপ্লেক্স করব? তো এই যে হেলথ হচ্ছে সাবজেক্ট, এটার প্রোনাউন কি? হেলথ, এটার প্রোনাউন হচ্ছে ইট। তারপরে দিব আমি এই ভার্বটা, অক্সিলারি ভার্ব ইট ইজ, তারপরে এই যে সাবজেক্টটা দিব, সাবজেক্ট কি আছে? হেলথ, ইট ইজ হেলথ। তারপরে হচ্ছে আমি যেহেতু কমপ্লেক্স করতেছি, আমার হু, উইচ অথবা দ্যাট লাগবে। তো হেলথ তো ব্যক্তি না, তাই না? হেলথ কি ব্যক্তি? ব্যক্তি না, এই জন্য আমি এখানে উইচ অথবা দ্যাট দিলে আমার সেন্টেন্স কারেক্ট হবে। ইট ইজ হেলথ, তারপরে মনে করো আমি এখানে দিয়ে দিলাম উইচ, তারপরে আবার অক্সিলারি ভার্বটা দিব ইজ, উইচ ইজ, তারপরে হচ্ছে আমি অবজেক্টটা দিব। অবজেক্ট কি আছে এখানে? ওয়েলথ। তো লিখলাম আমি এখানে ওয়েলথ। কি হইলো? ইট ইজ হেলথ, উইচ ইজ ওয়েলথ। এটা হচ্ছে স্বাস্থ্য, যেটা হচ্ছে সম্পদ। এখন যদি আমি এটাকে সিপি করি, মানে কম্পাউন্ড করি, তাহলে আমি কিভাবে করতে পারি? কম্পাউন্ড করার ক্ষেত্রে আমি কিভাবে করব? আমি প্রথমে সাবজেক্ট এটার প্রোনাউন দিব, অথবা এখান থেকে যদি করি, এখান থেকে করা যায়, বাট একটু ডিফারেন্স চলে আসবে। তো যাই হোক, আমি প্রথমে এই ইয়াটা দিব। মনে করো তোমার সিম্পল নাই, ইট ইজ হেলথ, উইচ ইজ ওয়েলথ, এটা কমপ্লেক্স থেকে করতে বলছে। তো তুমি প্রথমে কি দিবা? এই যে যা আছে সাবজেক্ট ইট দিবা, ভার্ব দিবা ইট ইজ, তারপরে হচ্ছে অবজেক্ট দিবা হেলথ, ইট ইজ হেলথ, আর উইচ থাকলে তা উঠে এন্ড হবে, দিলাম এখানে এন্ড, ইট ইজ হেলথ এন্ড। এখন দেখো, ওয়েলথ হচ্ছে নাউন, হেলথ হচ্ছে নাউন, সো আমি এখানে আবার ইজ দরকার নাই, ডিরেক্ট আমি ওয়েলথ দিয়ে দিতে পারি। ইট ইজ হেলথ এন্ড ওয়েলথ। অথবা কেউ যদি চায় এখানে যে না আমি ইট ইজ হেলথ এন্ড ইট ইজ আবার দিব, নো প্রবলেম, তুমি দিতে পারো। বাট দেখো, ইট ইজ এখানে সাবজেক্ট এবং ভার্ব, এখানে সাবজেক্ট এবং ভার্ব সেম সেম, সো দুইটাই তো প্রিন্সিপাল ক্লজ, যেমন দুইটাতে সেম সাবজেক্ট সেম ভার্ব, সো দেওয়ার দরকার নেই, হুদাই মানে নর্মাল হয়ে যাবে। তুমি স্ট্যান্ডার্ড রাখো, এটা দুইটা উঠাই দাও, ইট ইজ দরকার নাই, ইট ইজ হেলথ এন্ড ওয়েলথ।
সিমিলারলি পরেরটা করতে পারবা, ইউনিটি ইজ স্ট্রেংথ। এবং আমি দেখছি মোস্ট অফ দ্য টাইম যদি এক্সামে কোয়েশ্চেন্স আসে মানে এই টাইপ দেখে এগুলোর মধ্যেই চলে আসে, মাঝে মধ্যে এক্সেপশন থাকতে পারে। মনে করো অনেক সময় থাকতে পারো যে স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য এক্সাম, মানে কৌশল হচ্ছে পরীক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো স্ট্র্যাটেজি আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং তো একই জিনিস। তো আমি যদি কমপ্লেক্স করে কীভাবে করতে পারি যে ইট ইজ এ স্ট্র্যাটেজি উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য এক্সাম। আর যদি কম্পাউন্ড করতে বলে আমি কীভাবে করতে পারি, আমি বলতে পারি যে ইট ইজ এ স্ট্র্যাটেজি অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য এক্সাম। অথবা তুমি চাইলে স্ট্যান্ডার্ড করতে পারো যে ইট ইজ এ স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য এক্সাম, মানে যে কোনো একভাবে করলেই হয়। এরপরে দেখো 9 নম্বরে কি বলছে। 9 নম্বরে বলছে আমরা যদি সিম্পল সেন্টেন্সে বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, এই চারটার বাংলা হচ্ছে একটা, বাংলা হচ্ছে কারণে। ঠিক আছে, বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু। যদি দেখে আমরা যখন কমপ্লেক্স করব অ্যাজ, সিন্স, আচ্ছা এখানে আরেকটা ভুল হয়ে গেছে, এখানে ওয়েন হবে না, একেবারে মুছে ফেললাম, এখানে হবে বিকজ, এটা একটু লিখে নিবা যে কমপ্লেক্সে আমরা অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ ইউজ করব। যদি বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু এই চারটার বাংলা কি কারণে থাকলে আমরা কমপ্লেক্স করবো কি হবে অ্যাজ, সিন্স অথবা বিকজ দিয়ে, আর কম্পাউন্ড করবো কি হবে অ্যান্ড দিয়ে করব। বুঝতে পারছো? আচ্ছা দেখো এখানে বলছে যে শি কুডন্ট অ্যাটেন্ড দ্য সেমিনার, শি কুডন্ট অ্যাটেন্ড দ্য সেমিনার সম্পূর্ণ সেন্স দিচ্ছে, সো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বিকজ অফ ইলনেস, অসুস্থতার কারণে, এটা হচ্ছে এখানে ফ্রেজ। তো আমাকে করতে বলছে কি কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। এখন আমি যদি কমপ্লেক্স করি তো আমি তো এখানে একটা ফ্রেজ পেয়ে গেলাম, সরি একটা প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেলাম। তো আমি ওইটা লিখে দিব প্রথমে যে শি কুডন্ট অ্যাটেন্ড দ্য সেমিনার, আমার প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেলাম শি কুডন্ট অ্যাটেন্ড দ্য সেমিনার। তারপরে আমার কি লাগবে, এটাকে কমপ্লেক্স বানাতে হবে, তাই না? সো আমার অ্যাজ বা সিন্স বা বিকজ যে কোনো একটা দিলেই হবে, তিনটা দ্বারাই কারণে যেহেতু সেহেতু এগুলা বোঝায়। সো আমি মনে করি অ্যাজ দিয়ে দিলাম। সে সবাই উপস্থিত হতে পারেনি যেহেতু কি সে অসুস্থতা ছিল নাকি সে অসুস্থ ছিল, সে অসুস্থ ছিল, তাই না? তো সাবজেক্ট কে এখানে শি, তো দিলাম শি। তারপরে দেখো বিকজ অফ ইলনেস, এখানে কোনো ভার্ব নেই। যদি ভার্ব না থাকে ফ্রেজের মধ্যে মনে রাখবা তখন বি ভার্ব ইউজ করতে হয়, আর বি ভার্ব হচ্ছে পাঁচটা, এম ইজ আর, ওয়াজ ওয়্যার। ঠিক আছে, কোনটা হবে দেখবা এখানে কোন টেন্স আছে প্রিন্সিপাল ক্লজে, শি কুডন্ট পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্সের বি ভার্ব হবে। শির সাথে কি হবে ভি ভার্ব কি হবে, বি ভার্ব হবে ওয়াজ নাকি ওয়্যার, অবভিয়াসলি ওয়াজ হবে। তারপরে এখানে দেখো ইলনেস নাউন আছে, এখন ওয়াজের পরে ঠিক আছে নাউন বসে, কিন্তু অর্থপূর্ণ হচ্ছে কিনা দেখো, কারণ তিনি ছিলেন অসুস্থতা, এটা কি হয় না, কারণ তিনি ছিলেন অসুস্থ, তো এটার ইংলিশ কি ইল। সো আমরা এখানে যদি ইল দিয়ে দেই আমাদের সেন্টেন্স কারেক্ট। যে শি কুডন্ট অ্যাটেন্ড দ্য সেমিনার, তিনি সবাই উপস্থিত হতে পারেননি যেহেতু তিনি অসুস্থ ছিলেন। এখন যদি আমরা কম্পাউন্ড করি আমরা কিভাবে করব? কম্পাউন্ডে দেখো এখন আমরা আবার আগের সিস্টেমে ব্যাক করতে পারি, এই যে এজ হচ্ছে মার্কার, এজটাকে উঠাই দিতে পারি। কিন্তু আরেকটা ঝামেলা আছে, তুমি এজ উঠাই দিলা, এজের পরিবর্তে তুমি জানো এন্ড বসে, এখন তুমি দেখো তো অর্থ মিলে কিনা। যে শি কুডন্ট অ্যাটেন্ড দ্য সেমিনার, তিনি সবাই উপস্থিত হতে পারেননি এবং তিনি অসুস্থ ছিলেন। বিষয়টা এমন হয়ে গেল না যে কাজ করার আগে আমরা ফল পেয়ে গেলাম, হয়ে গেছে না এভাবে? তো আগে তোমার কাজ, মানে আগে হচ্ছে কারণ তারপরে ফলাফল, সো তোমাকে একটু রিভার্স করে দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে। তো এটা কম্পাউন্ড এভাবে করবা যে শি ওয়াজ ইল, তিনি ছিলেন অসুস্থ, অ্যান্ড শি কুডন্ট অ্যাটেন্ড দ্য সেমিনার, এই তো শেষ। শি ওয়াজ ইল, তিনি ছিলেন অসুস্থ, অ্যান্ড শি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, এবং তিনি সবাই, সরি মিটিং না সেমিনার মানে একই কথা, সবাই যোগদান করতে বা উপস্থিত হতে পারেননি। আচ্ছা তারপর দেখো আমাদের প্রত্যেকটাতেই মানে দুইটা করে এক্সাম্পল রাখা আছে, একটা সলভ করে দিছে, আরেকটা তোমাদের জন্য এইচ দিল, তোমরা নিজেরা করবা, ঠিক আছে? প্র্যাকটিস করো, যদি প্রবলেম ফেস করো তাহলে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি সলভ করে দিব। তো দেখো 10 নম্বর কি বলছে এখানে, যদি আমরা কোন একটা সেন্টেন্সে বা সিম্পল সেন্টেন্সে আমরা V1 প্লাস আইএনজি পাই, অথবা আমরা বিং পাই, অথবা আমরা হ্যাভিং পাই, V1 প্লাস আইএনজি অথবা বিং অথবা হ্যাভিং যদি আমরা পাই, আমরা কমপ্লেক্স করব কি হবে অ্যাজ অথবা সিন্স অথবা ওয়েন দিয়ে করব, আর কম্পাউন্ড করব আমরা এন দিয়ে, মনে থাকবে?
যে V1 প্লাস আইএনজি অথবা বিং অথবা হ্যাভিং থাকলে আমরা অ্যাজ, সিন্স, ওয়েন এই তিনটা দ্বারা, এই দুইটা দ্বারা হচ্ছে কি তোমার যে কারণ বুঝায়, আর ওয়েন দ্বারা হচ্ছে কি সময় বুঝালে এটা বসে ওয়েন, আর এন্ড তো কম্পাউন্ডে তো ম্যাক্সিমাম এন্ডই হয়। তো দেখো এখানে কি আছে, হ্যাভিং সিন দ্য পুলিশ, মানে পুলিশকে দেখে দ্য থিফ র্যান অ্যাওয়ে, মানে চোর পালিয়েছিল বা দৌড়ে পালিয়েছিল। করতে বলছে এটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো একটা জিনিস মনে রাখবা, যখন হ্যাভিং থাকবে বা হ্যাভিং দিয়ে থাকলে আমরা যখন ইয়া করব যে কমপ্লেক্স করব, তো হ্যাভিং দিয়ে থাকলে এখানে তোমরা অবশ্যই হ্যাড প্লাস V3 দিবা, মানে এটাকে পাস্ট পারফেক্ট করবা যদি হ্যাভিং দিয়ে থাকে, নাইলে ওর তো মিলবে না। কি করতে হবে, পাস্ট পারফেক্ট। কিভাবে করবো আমরা, হেড প্লাস V3, মানে সাবজেক্টের পর হেড, তারপরে V3, তারপর অবজেক্ট থাকবে। এটা হচ্ছে শুধুমাত্র হ্যাভিং এর ক্ষেত্রে, আবার এটা শুধুমাত্র কমপ্লেক্সে হবে, মানে মনে রাখবা সব কম্পাউন্ডে কিন্তু না, শুধু কমপ্লেক্সে হেড প্লাস V3 হবে। কখন হবে, যদি হ্যাভিং থাকে। যদি হ্যাভিং থাকে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। এক কথা যদি বলি, পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট। কমপ্লেক্স হবে শুধু, কম্পাউন্ডে কিন্তু না। তো চলো আমরা সলভ করি। হ্যাভিং সিন দ্য পুলিশ, মানে পুলিশকে দেখে দ্য থিফ র্যান অ্যাওয়ে। তো এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা, দেখো এটা মনের ভাব প্রকাশ করতে পারছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো আমি যদি কমপ্লেক্স করি, তো আমি প্রথমে এখানে দিয়ে দিব এই যে যেটা পাইলাম রেডি, এটা আমি দিয়ে দিব দ্য থিফ, সরি এখানে স্পেলিং মিস্টেক করে ফেললাম। দ্য থিফ র্যান অ্যাওয়ে। এরপরে কি আমার হচ্ছে এটাকে লাগবে, আমার কি কি করতে হবে, কিভাবে বলছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে না। তো আমার এখানে প্রথমত হচ্ছে হ্যাভিং যেহেতু আছে, আমাকে অ্যাজ, সিন্স বা ওয়েন দিতে হবে। তো আমি মনে করো এখানে প্রথমটা দিয়ে করলাম, অ্যাজ দিয়ে করলাম। তারপরে লাগবে কি, আমার সাবজেক্ট লাগবে। তো দেখো অ্যাজ, তো হ্যাভিং সিন দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে, কে পালিয়েছিল, যে চোর পালিয়েছিল, তাই না? তো চোর ইংলিশ কি হবে, দ্য থিফ, অ্যাজ দ্য থিফ। আর যেহেতু সেন্টেন্সটা হ্যাভিং দিয়ে আসছে, তো হ্যাভিং তাহলে কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট। তো সাবজেক্ট দিলাম, তারপরে আমার লাগবে কি হেড, তারপরে হচ্ছে আবার V3 লাগবে। তো এখানে সিন নিজেই V3। তো অ্যাজ দ্য থিফ হ্যাড সিন, সে কারে দেখছে, দ্য পুলিশকে। তো লিখবো এখানে দ্য পুলিশ। আচ্ছা এখানে আবার ঝামেলা হয়ে গেল, এখানে লেখাটা একটু উপরে লেখা দরকার ছিল। আচ্ছা এটা আমি একটু উপরে লিখি, দ্য পুলিশ। আচ্ছা দেখো তো এখন যে এস দ্য থিফ হ্যাড সিন দ্য পুলিশ, যেহেতু চোর পুলিশকে দেখিয়েছিল, দ্য থিফ র্যান অ্যাওয়ে, মানে চোর পালিয়েছিল। এখানে একটা ঝামেলা আছে। কেন ঝামেলা আছে দেখো, এখানে এস দ্য থিফ সাবজেক্ট আছে, এখানে নাউন আছে। তো এরপরে আবার এখানে দ্য থিফ নাউন দেওয়ার দরকার আছে না, এখানে আমরা তার প্রোনাউনটা দিব। এটা আবার ভুল করো না, এখানে দ্য থিফের প্রোনাউন হি হবে, আর এখানে আমরা দ্য পুলিশ তো আছে এখানে লিখে দিলাম, এটা হবে। তাহলে একসাথে কি হবে, অ্যাজ দ্য থিফ হ্যাড সিন দ্য পুলিশ, যেহেতু চোর পুলিশকে দেখেছিল, দ্য থিফ র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়েছিল। এরপরে দেখো আমরা যদি এখন কম্পাউন্ড করতে চাই, আমরা কিভাবে করবো, এখানে লিখলাম আমি সিপি। তো কম্পাউন্ড আমরা কিভাবে করি, আমরা এই যে এস হচ্ছে কমপ্লেক্স এর মার্কার, এটা উঠে যাবে, আর কমার পরিবর্তে এই যে দেখো এখানে এন বসে, তো এন বসাই দেবো। এখন দেখো তো অর্থ মিলে কিনা, যে দ্য থিফ হ্যাড সিন দ্য পুলিশ, এখানে আমি কি বলছিলাম, শুধু কমপ্লেক্সে হবে তোমার কি যে বলে, কমপ্লেক্সে হবে তোমার পাস্ট পারফেক্ট, বাট কম্পাউন্ড হবে না। তো এখানে তুমি জাস্ট টেন্সটাও একটু চেঞ্জ করে দিবা, যে দ্য থিফ হ্যাড সিন না দিয়ে এখানে দিয়ে দিবা সো, পাস্ট টেন্স করবা, সো দ্য পুলিশ, তারপরে হচ্ছে এন্ড, তারপরে কি দিবা, হি ran away। দ্য থিফ সো দ্য পুলিশ, মানে চোর পুলিশকে দেখেছিল, এন্ড হি ran away, এবং সে দৌড়ে পালিয়েছিল। আচ্ছা এই হচ্ছে আমাদের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ঝামেলা শেষ। এই 10টা টাইপ পড়লেই তোমরা যে কোনো কোয়েশ্চন সলভ করতে পারবা, আর আমি তোমাদেরকে প্রমাণ দিব বোর্ড কোয়েশ্চন সলভ করে। এরপরে হচ্ছে আমাদের ডিগ্রি আছে, ভয়েস আছে, আমরা এগুলা পাবো। আমরা হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা ডিগ্রি পড়াবো। তো
যারা 28 ব্যাচের তাদের জন্য নিউ, আর যারা 27 তাদের জন্য এটা নিউ না, কারণ তারা 27 ব্যাচের এরা 25-এ আবার এগুলা ডিগ্রি ভয়েস পড়ে আসছে, তারা এগুলো ভালো পারার কথা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো দেখো। আসসালামু আলাইকুম।